নিঃশব্দ জোছনার রাত। আশেপাশে কিচিরমিচির করে জোনাকি পোকারা ডাকছে। চারিদিকে হিমেল হাওয়ার গতিবেগ পরিবর্তন লাগছে। পরিবেশটা মন্দ না। রাতের আধার, তার উপর আকাশের চারটা যেন আজকে বেশি আলো দিচ্ছে। চাঁদের সেই লোভনীয় আলো সামনে থাকা পুকুরে পড়ছে, আর সেই আলোতে আশেপাশে উজ্জ্বল হয়ে উঠছে। চাঁদের গায়ে কলঙ্ক রেখা সত্ত্বেও তারা স্নিগ্ধ জোছনা দিয়ে সে মানুষকে মোহিত করে। তার আলোক সপ্তাহে কোনো কলঙ্ক নেই। চন্দ্র সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয় তার নির্মম জ্যোৎস্নাধারা। বিশ্বে আলো ছড়িয়ে দেওয়াতেই তার আনন্দ। পরিবেশটা মন দিয়ে অনুভব করছে, আর এক মনে একটার পর একটা সিগারেট শেষ করছে রাফি। বছরের এর একটা দিনে রাফি শহরের বাইরে মনোমুগ্ধকর জায়গায় আসে। রাফির মনে অনেক দুঃখ, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করবে? কাছের কেউ তো রাফির নেই, সবাই অনেক দূরের পথযাত্রী। রাফি বছরের এই দিনে এখানে এসে নিজের সব কষ্টের অনুভূতি ত্যাগ করে অতীতের সেই ঘটনাগুলো যেন এখনও তার সামনে ভাসছে। রাফি আরেকটা সিগারেট জ্বালায়, দুই টান দেয়, আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে বিলিয়ে দেয়। ঠোঁটের কোণে আবারও সিগারেটটা লাগায়। তখনই পকেটে থাকা আইফোনটা বেজে ওঠে। ছোট্ট স্ক্রিনে বড় করে টনি নামটা লেখা। রাফি নামটা দেখে বিরক্ত বোধ করে, মোবাইলটা কানে লাগায়। ওপাশ থেকে নরম গলায় টনি বলতে থাকে, ভাইয়া অনেক তো রাত হলো, চলে আসেন, না তো আপনার কোনো সমস্যা হয়ে যাবে। আপনার কিছু হলে কিন্তু আমি নিজেকে মাফ করতে পারবো না। টনি, এখন বাজে মাত্র 12টা। এই সময়টা আমার জন্য সন্ধ্যা মনে হচ্ছে। আর এই রাফিকে কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারণ নেই। আমি আমারটা ভালো বুঝি, আমার ব্যাপারে তোর চিন্তা করতে হবে না। ওপাশ থেকে টনির একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ হয়। আবার সে বলে, ভাইয়া আমি জানি, কিন্তু তবুও আপনি সাবধানে থাকবেন। টনির কথা শুনতে রাফির একটুও ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে রাফি সিগারেট টানতে থাকে। এখন এই মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে একটা নারী নামক সঙ্গী হলে ভালো হতো। নিজে নিজে কথাটা ভেবে রাফি হেসে ফেলে। কোন রূপসী জেনে শুনে একটা অভাগা ছেলের সাথে জড়াবে, যার নেই কোনো মা বাবার পরিচয়, তবে একটা নামে দেশের সবাই রাফিকে চেনে, তা হলো রাফু ভাই। কিন্তু আজ পর্যন্ত সে অন্ধকার জগতের রাফু ভাইকে কেউ দেখেনি। প্রতিটা শহরে শহরে রাফু ভাইয়ের নামে চাঁদা ওঠে। মানুষ তার নাম শুনলে ভয় পেয়ে যায়। মায়েরা রাফু ভাইয়ের নাম বললে শিশুরা ঘুমিয়ে পড়ে। রাফির ছেলেবেলাটাতে শুধু রয়েছে অন্ধকারে ঘেরা চাপা কান্না করার মতো। রাফির হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে, আর একটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। রাত যত বাড়ছে চাঁদের আলো যেন বেড়েই চলেছে। রাফি সেখান থেকে তার R15 V3-র কাছে এসে বাইকটা স্টার্ট দেয়। জায়গাটা জঙ্গলের পাশে। রাফি বাইকটা জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে একটা ডাল ভাঙার শব্দ শুনে বাইকটা হালকা স্লো করে। আর কোনো শব্দ পায় না রাফি, তাই বাইকটা জোরে টান দেয়। কিন্তু কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠে জোরে চিৎকার শুনে রাফি বাইকটা থামায়। আবারও একটা চিৎকারের আওয়াজ। রাফির বুকের ভিতর সাহস নিয়ে এগিয়ে যায়, আওয়াজটা অনুসরণ করে। কিছুটা দূর যাওয়ার পর ঝোপের আড়াল থেকে কিছু লোকের কথোপকথন শুনতে পায় রাফি। পিছন থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা কথা শুনে রাফি দাঁড়িয়ে যায় আর লোকগুলোর কথা শুনতে থাকে। ভাই, মেয়েটা তো অনেক বেশি চিল্লাচ্ছে, কি করবে এটাকে? হা হা হা, ঘুমের ওষুধ খেলে মানুষ যেভাবে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন ভাবে ঘুমের একে একটা ওষুধ দিয়ে দে। ভাই, এখানে ঘুমের ওষুধ পাবো কোথায়? আরে বোকা, ঘুমের ওষুধ মানে পিস্তলের বুলেট। আগে আমাদের কাজ শেষ করি, তারপর একটা বুলেট খরচ করে মেয়েটাকে মেরে চলে যাব। রাকিবের কথা শুনে নুসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়। সকালে বন্ধুদের সাথে ঘুরতে এসে নুসরাত রাস্তা হারিয়ে ফেলে, আর এই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এতক্ষণ নুসরাতের জ্ঞানহীন অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যখন তার জ্ঞান ফিরে, সে তখন নিজেকে এমন খারাপ অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নুসরাত ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের একমাত্র মেয়ে। নুসরাতের বাবা তাকে অনেক ভালোবাসে,
তাই তিনি নুসরাতকে সকল প্রকার আবদার পূরণ করার চেষ্টা করে। আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করেছে, তাই তার বাবা নুসরাতকে অনুমতি দিয়ে দেয়। ঘুরতে এসে এমন বিপদে পড়বে তা বুঝতে পারেনি নুসরাত। এমন আধার রাতে আবারও অবিচ্ছিন্ন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে 4টে ছেলেকে নুসরাতের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আজই তার এই পৃথিবীর শেষ দিন। এটা ভাবতেই নুসরাতের অজস্র ভয় মনের ভিতর ভর করে। নুসরাত সব আশা ছেড়ে দিয়ে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে আছে। সে জানে এই গহীন অন্ধকার জঙ্গলে তাকে রক্ষা বা বাঁচানোর মতো কেউ নেই। হঠাৎ একটা ছেলে এসে নুসরাতের শরীরে হাত দেয়। নুসরাত কেঁপে ওঠে। জীবনে এই প্রথম কোনো ছেলে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করেছে তার শরীরে। অহেতুক ছেলেগুলোকে আটকানোর কোনো মানেই হয় না। নুসরাত জানে বাধা দিয়েও কোনো কাজ হবে না, তাই সে আর কোনো জোরাজুরি করে না। আর একটা ছেলে নুসরাতের শরীরে স্পর্শ করতে যাবে, তখনই পিছন থেকে কেউ একটা মোটা একটা শক্ত গাছের ডাল দিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে তার হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। হঠাৎ এরকম একটা আগন্তুকের আগমন বুঝতে পারছে না কেউ। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না এত গভীর রাতের অন্ধকার এই জঙ্গলে কেউ নুসরাতকে বাঁচাতে আসবে। নুসরাত আগন্তুকটার দিকে ভালো করে লক্ষ্য করে। হাতে শক্ত একটা গাছের ডাল, পরনে তার ছেঁড়া জিন্স, ব্ল্যাক কালারের জ্যাকেট, মুখে জোকারের মাস্ক, যার কারণে মুখটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। নুসরাত আগন্তুকটাকে দেখে বাঁচার একটু আশা করে, যদি ভাগ্য তা হতে দেয়। এবার রাকিব বলতে থাকে, এই কে তুই? এত রাতে এমন অন্ধকার জঙ্গলে কি করছিস তুই? একই প্রশ্ন তো আমারও। তোরা 4টা ছেলে আর একটা মেয়ে এত রাতে এখানে কি করিস? আমরা যাই করি না কেন এটা জিজ্ঞাসা করার তুই কে? যদি জান নিয়ে বাসায় যেতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমি বাসা থেকে বের হওয়ার আগে মাথায় কাফনের কাপড় মাথায় পরে বের হই। মৃত্যু ব্যাপার না। জীবনের আত্মপ্রকাশ এবং অস্তিত্বের বিকাশ তার চঞ্চল গতির মধ্যে বহমান। মানব জীবন সংগ্রাম মুখর। জীবনের বাঁকে বাঁকে রয়েছে মরণ গলি। এই জীবন থেকে ফালানোর মানেই জীবনের ব্যর্থতা ডেকে আনা। জন্ম মৃত্যু দেহ মিলে জীবনের খেলা, কিন্তু মৃত্যুর বিভীষিকা। নৈরাশ্যের গাঢ় তমসাকে জয় করে আলোকিত আনন্দ ক্ষেত্র রচনায় জীবনের ধর্ম। তুই তোর মরার সেকেন্ড গণতে শুরু কর। এই তোরা যা ছেলেটাকে শেষ করে দিয়ে আয়। শূন্য হাতে 2টা ছেলে আগন্তুকটার দিকে এগিয়ে আসে। আগন্তুকটা মুচকি হেসে পিছন থেকে M500টা বের করে পরপর 2টা গুলি চালায়। বুলেট 2টা যে ছেলেগুলোর কপালে লাগে। নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে 2টা। কপাল থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। আগন্তুকটা হালকা নিচু হয়ে বসে পিস্তলের কিছু অংশে রক্ত লাগিয়ে নাক দিয়ে শুকতে থাকে। রক্তটা যেন তার অনেক প্রিয়। আগন্তুকের এমন ডেভিল মার্কা রূপ দেখে ভয় পেয়ে যায় রাকিব। রাকিবের প্যান্টের পকেটে থাকা ছুরিটা বের করে সে হাতে নেয়। নুসরাত পাশে দাঁড়ানো ছিল, যার কারণে রাকিব বাম হাত দিয়ে তাকে কাছে টেনে গলায় ছুরিটা ধরে রাখে। রাকিব ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে তার সামনে মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। নিজের জীবন বাঁচানোর জন্য নুসরাতকে রাকিব ব্যবহার করছে। যদি তার নিজের প্রাণটাই বেঁচে যায়। নুসরাত এখন একটুও ভয় পাচ্ছে না, কারণ আগন্তুকটাকে দেখে সে নিজের বিশ্বাস ফিরে পেয়েছে। রাকিব কাঁপা কাঁপা গলায় জোরে জোরে বলতে থাকে, দেখ, তুই পিস্তলটা হাত থেকে নিচে ফেলে দে, নয়তো এই মেয়েটাকে আমি মেরে দিব। মেরে দে মেয়েটাকে, তাতে আমার কি? মেয়েটা তো আমার কিছু হয় না, তাহলে কেন আমি তাকে বাঁচাবো? আমার মানুষের রক্তের গন্ধ অনেক বেশি পছন্দ। মানুষ খুন করাটা আমার পেশা, আর রক্তের গন্ধটা আমার নেশা। তুই মেয়েটাকে না মারলেও আমি আমার পিস্তল দিয়ে তোদের 2টাকে মেরে দিব। রাকিব জোরে জোরে চিৎকার দিয়ে বলে, এই তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোর সামনে একটা মেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আছে আর তুই তাকে বাঁচাবি না? কেমন মানুষ তুই? আমি এক্ষুনি ছুরিটা চালিয়ে দেব কিন্তু। তোকে প্রথমেই বলেছি মেয়েটাকে আমি চিনি না, তাহলে কেন আমি তাকে সাহায্য করব? তুই ছুরিটা চালিয়ে দে।
রাকিব ছুরিটা নুসরাতের গলা যত কাছে নিচ্ছে তত তার ঘামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হিমেল বাতাসে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু রাকিবকে যেন কেউ অন্ধকার রুমে আটকে দিয়ে চলে গেছে। তাকে দেখে এটা মনে হচ্ছে ছুরির ধারালো অংশটা নুসরাতের গলায় স্পর্শ করেছে। ছুরিটা বেশ ধারালো, যার কারণে হালকা স্পর্শ করতেই নরম চামড়া থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রাকিবের চোখের ফোকাসটা আগন্তুকটার উপর, হাতটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এবার বেশি দ্রুত গতিতে রাকিব ছুরিটা নুসরাতের গলার চালাবে, তখনই একটা বিদঘুটের শব্দ হয়। শব্দটা আগন্তুকের পিস্তল থেকে 2টা গুলি বের হওয়ার শব্দ। অতি দ্রুত গতিতে আগন্তুক গুলিটা চালায়। বুলেট বের হওয়ার শব্দে আশেপাশে গাছে বসে থাকা পাখিগুলো উঠে যায় আকাশপানে। 2টা বুলেটে যায় রাকিবের কপালে গিয়ে লাগে। পিছন দিক থেকে চিত হয়ে পড়ে যায় রাকিব। চোখজোড়া এখনো খোলা। সে সোজা হয়ে বসতে চাইল, কিন্তু তা পারল না। প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করেছে রাকিবের ভিতর। তার শ্বাস ভারী হয়ে আসছে। মুখটা হা করে কি যেন বলতে চাইল সে। আওয়াজ থেমে গেছে। মুখটা বন্ধ হয়ে এলো, চোখজোড়া এখনো খোলা, দৃষ্টিটা আকাশের দিকে। রাকিবের প্রাণ পাখি এখন আকাশের দিকে। আগন্তুকটা নুসরাতকে হাতের ইশারায় আসতে বলে। নুসরাত বাধ্য মেয়ের মতো করে আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। আপনার জন্য আজ আমি বেঁচে গেছি, আমার সতীত্বটা বেঁচে গেছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞতা স্বীকার করছি। হঠাৎ পিছন থেকে নুসরাতের এমন কথা শুনে আগন্তুকটা পিছনে তাকিয়ে শব্দ করে হেসে বলে, কর্তব্য পালনের মধ্যেই মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিচয় প্রকাশ পায়। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বজগতের কিছু দায় দায়িত্ব সম্পদের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তাকে কর্তব্য পালন করতে হবে। কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, যদি আরেকটা উপকার করে দিতেন। জি অবশ্যই, বলেন আর কি উপকার করতে পারি আপনার জন্য? আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে আসি আমি। তখনই সেই ছেলেগুলো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে আসে। আপনি যদি আমাকে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আগন্তুকটা নুসরাতকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তার পাশ দিয়ে চলে গেছে হাওর। এমন নিশিরাতে 2টা যুবক যুবতী একই বাইকে বসে আছে। কিছুক্ষণ আগেই তাদের দেখা, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজন দুজনকে কত আগে থেকেই চেনে। সকাল 8টা। রাফির ঘুম ভাঙে। কাল রাতের ভালো করে ঘুমাতে পারেনি রাফি। এখন সকাল সকালই টনি এসে রাফির ঘুমটা ভাঙিয়ে দেয়। বাসাটা অনেক পুরনো, কিন্তু ভিতর থেকে দেখলে মনে হয় না বাড়িটা এত পুরনো। 2তলা এই বাসাতে রাফি, টনি আর কিছু কাজের লোক থাকে। নাস্তা করার জন্য রাফি নিচে এসে দেখে টনি আর কাজের লোকগুলো টেবিলে খাবার সাজিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এটা তাদের প্রতিদিনের নিয়ম। রাফিকে সম্মান দেখানোর জন্য সবাই প্রতিদিন এইভাবেই দাঁড়িয়ে থাকে। রাফি মুচকি হেসে চেয়ারটা টান দিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে যে টনি এক মনে চেয়ে আছে তার দিকে, আর কোনো কিছু বলার অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে রাফি নিজে থেকে বলে, খিরে টনি, আমার দিকে এরকম করে চেয়ে আছিস কেন? মনে হচ্ছে কিছু বলতে চাস আমাকে। আসলে ভাই আপনি তো জানেন আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার অনুমতি ছাড়া কি আমি আপনাকে বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলে ফেল, কি বলবি। তবে যেটাই বলিস না কেন সেটা যেন খারাপ কিছু না হয়। ভাই আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এটার কি দরকার ছিল? আপনি অযথা কষ্ট করবেন কেন? আমি না হয় ছদ্মবেশে নিয়ে ভর্তি হই। রাফি কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা আগে থেকেই সাজানো হয়ে থাকে। আমি চাই না আমার আসল পরিচয় কেউ জানুক, তাই ছদ্মবেশ নিয়ে আজই ভার্সিটিতে যাব। আমি সব কিছুর ব্যবস্থা কর। রাফির খাওয়া প্রায় শেষ। টেবিল থেকে উঠে দাঁড়ায় সে। সামনে সোফার উপর থাকা সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে উপরে উঠতে উঠতে সিগারেট জ্বালায়। সিগারেটটা নিয়ে তার রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। এখান থেকে শহরটা প্রায় বেশ ভালোই বোঝা যায়। সিগারেটটা বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয় আকাশপানে।
আজ যেন রোদের তাপটা একটু বেশি। ভোর থেকেই সূর্যটা একটু বেশি চেতে আছে। সেই রোদের ঝকমক কিরণে অসহ্যকর তাপে রাফি শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সেই ঘামান্ত শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে রাফি। গুটি গুটি পায়ে গেট দিয়ে প্রবেশ করে ভার্সিটির নতুন একটা ছেলে, যার নাম রাফি। পরনে তার সাদা কালারের ফুল হাতা একটা শার্ট, বুকের বোতামটা লাগানো, চকলেট কালারে ঢিলে ঢালা একটা প্যান্ট, পায়ে একজোড়া কম দামি চটি, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, মাথা ভর্তি লম্বা লম্বা কালো চুল পাশ দিয়ে কাটিং করে সিটি করা, মুখটা শ্যামলা বর্ণের উজ্জ্বল। চশমা পরার কারণে রাফিকে কেমন যেন বোকা বোকা লাগছে। কম বেশি অনেক স্টুডেন্ট নতুন এই ছেলেটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কে এই ছেলে। বছরের মধ্যের দিকে এসেছে ভার্সিটি, আর আগে কখনো এমন বোকা ছেলে ক্যাম্পাসে আবির্ভাব হয়নি। সবার কাছে রাফিকে হাস্যকর হাস্যকর মনে হচ্ছে। রাফি আশেপাশে তাকায়। ভার্সিটির বিশাল মাঠটা জুড়ে রয়েছে সবুজ রঙের সমাবেশ। মাঠের কোথাও কোথাও বসে আছে কিছু যুবক যুবতী, যারা নিজেদের প্রেমালাপ নিয়ে ব্যস্ত, আর কিছু স্টুডেন্ট তাদের অহেতুক কথোপকথন নিয়ে ব্যস্ত। এই শহরে সবারই ব্যস্ততা বিরাজমান। কেউ ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায় ব্যস্ত শহরে, এক মুঠো ভাতের আশায় অপেক্ষার প্রহর গুনতে হয় তাদের। কিন্তু এই শহর কি দেয়? তাদের শূন্য হাতে ফিরিয়ে দেয় তাদের। তাদের ঝুড়ি ঝুড়ি টাকা আছে, ক্ষমতা আছে, সবাই তার পিছনেই পড়ে আছে। রাফি আরেকটু সামনে এগিয়ে যায়। কিছু ছেলে বাইকের উপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে, আর সামনে দিয়ে যে মেয়েগুলো যাচ্ছে সবার মুখের উপর ভিতর থেকে ছাড়া সে বিষাক্ত ধোঁয়াগুলো নিক্ষেপ করছে। রাফি তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে যাবে, তখনই বাইকের উপর বসা আরাফ নামের ছেলেটা রাফিকে ডাক দেয়। রাফি পিছনে ফিরে দাঁতগুলো বের করে বোকার মতো একটা হাসি দিয়ে ছেলেগুলোর সামনে যেয়ে দাঁড়ায়। ছেলেগুলো রাফির দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে বলে, কিরে, নাম কি তোর? জি, রাফু না রাফি আমার নাম। রাফি নামটা ঠিক আছে, কিন্তু রাফু উচ্চারণ করিস কেন? রাফু ভাইকে চিনিস তুই? না, আমি রাফু ভাইকে চিনি না। কে রাফু ভাই? হা 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 হা। তুই এমন করে আটকে আটকে কথা বলছিস কেন? মনে হয় রাফু ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে গেছিস। এই শহরের এমন কেউ নেই যে রাফু ভাইকে চেনে না। ছোট থেকে বড় সবার জন্য রাফু নামটা আতঙ্কের প্রতীক। ভাই, আমি সত্যি কখনো রাফু নামের কাউকে চিনি না। যদি আপনি দয়া করে আমাকে রাফু ভাইয়ের একটা ছবি দেখাইতেন তাহলে ভালো করে চিনতে পারতাম। হা 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 হা। এই দেখ সবাই কি বলে এই ছেলে, সে নাকি রাফু ভাইকে দেখবে। শালা, রাফু ভাইকে চিনতে ছবির দরকার পড়ে না, তার নামটাই যথেষ্ট। আর তুই বলেছিস রাফু ভাইকে দেখবি? ভাই, আপনিও কি রাফু ভাইকে দেখেন নাই? মাদারের বাচ্চা, কতক্ষণ ধরে বলবো রাফু ভাইকে কেউ কখনো নিজের চোখে দেখেনি। উনি এমন একজন লোক যার সামনে 100 জন মানুষ মারা কোনো ব্যাপার না। তার কথায় এমপি মন্ত্রী সবাই উঠে বসে। আচ্ছা, রাফু ভাই যদি আপনার সামনে আসে তখন আপনি কি তাকে চিনতে পারবেন? এমন বোকা বোকা প্রশ্ন করিস কেন? রাফু ভাই আমার সামনে অহেতুক আসবে কেন? আর আসলেও আমি চিনতে পারবো না? তার ভয়ঙ্কর আগমন, পরনে থাকে কালো রকস্টার ড্রেস, মুখে ভূতের মাস্ক, মধ্য দিয়ে কাটা যেটা দিয়েই ভাই সিগারেট টানে। আরাফের কথা শুনে রাফি মুচকি হেসে বলে, ভাই, বর্ণনা শুনে মনে হলো উনি ভয়ঙ্কর একটা মানুষ। আর আমার মনে হয় রাফু ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেছে, সেটাও আবার অনেক কাছ থেকে, কিন্তু আপনার অজান্তেই হয়ে গিয়েছে। হা 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 হা। তুই যে বড় একটা বোকা সেটার প্রমাণ দিয়ে দিলি। রাফু ভাই আমার সামনে এসেছে আর আমি নিজেই জানি না। তুই সেটা ভালো করে জানিস। এই রিফাত, একটা সিগারেট জ্বালিয়ে রাফির কাছে দে। ভাই, আমি তো সিগারেট খাই না, আমার কাছে সিগারেটের ধোঁয়াগুলো সহ্য হয় না। রাফির এমন কথা শুনে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে, যার কারণে আশেপাশে অনেক স্টুডেন্টের ফোকাস রাফির দিকে। রিফাত পকেটে থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার বের করে সিগারেটের আগুন জ্বালায়। ডান হাত দিয়ে সাবধানে সিগারেটটা রাফির ঠোঁটের কাছে নিয়ে আসে। এটা দেখে রাফি পিছুতে থাকে।
শিয়াম নামের ছেলেটা পিছনে থেকে রাফিকে আটকিয়ে দেয়। রিফাত জোর করে রাফির ঠোঁটে সিগারেটটা লাগিয়ে দেয়। অসাবধানতার কারণে জ্বলন্ত সিগারেটটা রাফির গোলাপি নরম ঠোঁটে হালকা পুড়ে যায়। সিগারেটটা বিষাক্ত ধোঁয়াগুলো রাফির মুখের ভিতরে যাওয়ার জন্য সে জোরে জোরে কাশতে থাকে। আশেপাশে কেউ আরাফাতদের বাধা দিতে আসছে না, সবাই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। রাফি নিজে কল্পনাও করতে পারছে না যে আজকে ভার্সিটির প্রথম দিনই তাকে এমন হেনস্থা হতে হবে। রাফি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই দেখি অনেক বোকা, ভার্সিটিতে পড়িস এখনো সিগারেট টানতে পারিস না। তবে ভার্সিটিতে নতুন দেখছি, কোন ইয়ারে পড়িস? রাফি মাথাটা নিচু করে আস্তে আস্তে জবাব দেয়। ভাইয়া আমি 2য় বর্ষে ভর্তি হয়েছি। হা 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 হা। তুই তো তাহলে আমাদের সবার জুনিয়র। এখন থেকে প্রতিদিন আমাদের সাথে দেখা হলে সালাম দিবি। আর তুই হয়তো আমার পরিচয় ভালো করে জানিস না। কিছুদিন নিয়মিত ভার্সিটিতে থাক, তাহলে এমনিতেই বুঝে যাবি আমি কে। রিফাত, রাফি মাথাটা নাড়ায়, যার মানে সে তাদের সম্মান করবে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, যেখানে ভালো মানুষের আনাগোনা বেশি সেখানে খারাপ লোক কিছু থাকবেই। জীবনটাকে প্রায় খুব একঘেয়ে লাগে। কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনি নিজেই নষ্ট করেছেন নিজের জীবনটা? কিংবা মাঝে মাঝে বিষণ্ণতায় নিজের জীবনের প্রতি বিরক্ত চলে আসে? এমন পরিস্থিতি প্রায় প্রতিটা মানুষের জীবনেই আসে। মাঝে মাঝে সব কিছুকে খুব অর্থহীন মনে হয়। নিজের জীবনটাকে বদলে ফেলা যায় নিজেই। নিজের জীবনটাকে বদলে দিয়ে নতুনভাবে জীবনের অর্থ খুঁজে নিতে হয় নিজেকে। কিছু প্রশ্ন কি অবাক বিষয়? অবাক হলেও সত্যি যে নিজেকে কিছু বিশেষ প্রশ্ন করে নিজেই মনে মনে উত্তর পাওয়া যায়। নিজের মনের কাছে এই প্রশ্নগুলো করলে সত্যি জীবনটা বদলে যাবে এবং জীবনটাকে অনেক বেশি অর্থবহ মনে হবে। রাফি তার নিজের জীবনকে থেকে অনেক কিছু শিখেছে। আজ এটা তার নতুন একটা অনুভূতি সৃষ্টি। শশী তারা শোষিতের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। রাফি নিজের পরিচয় গোপন রেখে আস্থা বুঝতে পারছে। রাফি নিজের শত্রুকে খুব কাছ থেকে জানে। সে এটা সবসময় চিন্তা করে, শত্রুকে ক্ষমা করে দাও, কারণ তুমি বড় মনের মানুষ তা নয়, কারণ শত্রুদের নিয়ে ভাবতে তুমি এতটা পিছিয়ে পড়া মানুষই তো নও। রাফি ক্লাসের দিকে রওনা দেয়। 2য় বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টটা বেশ সুন্দর আর বড়। এখনো ক্লাসে কোনো শিক্ষক প্রবেশ করেনি। রাফি ক্লাসে প্রবেশ করে। সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সবাই বুঝে গেছে রাফি নামের এই বোকা ছেলেটা এই ক্লাসের স্টুডেন্ট। রাফি বুঝতে পারছে না কোথায় যেয়ে বসবে, কারণ কম বেশি সবাই ধনী পরিবারের সন্তান। রাফি যে একটা ছেলের পাশে বসে। আগ ঘেসে বসবে না। পাশে বসা ছেলেটা চিৎকার করে উঠল। রাফি চমকে উঠে তাকালো তার দিকে। অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে রাফি। কেন সে গা ঘেঁষে বসতে পারবে না? ছেলেটি রাফির তাকিয়ে থাকা দেখে বলতে থাকে, এই ছেলে, রাফি না কি যেন নাম তোমার? তুমি আমার পাশে এসে বসেছো কেন? পিছনে তো আরো সিট আছে, ওগুলোতে যে বসো। ভাইয়া আমি আপনার পাশে বসলে কি সমস্যা হয়? আর সামনের সিট থাকতে আমি পিছনে যেয়ে বসবো কেন? তুমি দেখছি অনেক বোকা, কিছুই বোঝো না। আর তোমাকে দেখে বোকা বোকাই মনে হয়। তুমি আমার পাশে বসলে আমাকেও বোকা বোকা লাগবে। তোমার সাথে আমার কি যায় দেখো একবার। ভাইয়া আমি তো নতুন, আপনার পাশেই বসি। বসতে পারো একটা শর্তে। তুমি আরো দূরে যেয়ে বসো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। রাফি মাথা নাড়ায়। সে বসে বসে চিন্তা করছে, পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারোর থাকে না। জীবন তো বহমান নদী, থেমে থাকে না। অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না। আশাগুলো পড়ে থাকে শুধু স্মৃতি হয়ে। জীবনের অনেক কিছু যায় হারিয়ে। রাফি তার অতীত নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করে। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবুও জীবন এগিয়ে চলে আশার লক্ষ্য পথে। রাফি তার অতীতকে নিয়ে ভাবে, কিন্তু ভবিষ্যৎকে ঠিকই সুন্দর করার চিন্তা করে। জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে, যেটা রাফি পিছনের দিনগুলোতে ফেস করেনি। এখন তার সেখানেই সেই ভয়ঙ্কর অতীত ভেসে ওঠে। রাফি এইগুলো চিন্তা করছিল, তখনই তাদের
ক্লাসের দরজায় কড়া নাড়ে সাইফুল স্যার। খুবই সাহিত্যিক প্রেমিক তিনি। পড়ান কম কিন্তু সাহিত্যিক গল্প বলেন বেশি। স্যারের পরনে একটা ফুল হাতা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, চোখে পাওয়ারের চশমা, ক্লিন শেভ করা মুখ, কিন্তু নাকের নিচে বড় বড় হেঁচকাটা গোফের জন্য তাকে বেশ মানিয়েছে। সাইফুল স্যার চেয়ার টেনে বসে পড়ে। তিনি কিছু একটা ভেবে বলে, আজ তোমাদের আমি একটা নতুন গল্প শোনাবো, সবাই প্রস্তুত হও। সকল স্টুডেন্ট নিজের গুছিয়ে স্যারের দিকে মন দেয়। রাফিও তাদের মধ্যে একজন। স্যার এবার বলতে শুরু করে, আসসালামু আলাইকুম ভাই, একটু সরবেন, ওই সিটটা আমার। তাকিয়ে দেখি কালো রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়ি যাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নানি আর দূর সম্পর্কের দুইজন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকতো, আমরাও বিভিন্ন সময় সেখানে চলে যেতাম। সেই সময় স্মৃতি মাঝে মাঝে উকি দিয়ে যায়, কত মজাই না করতাম। হঠাৎ লোকটা প্রশ্ন করে বসলো। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, আপনাকে ওই বাড়িতে দুই একবার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম করিমউদ্দিন ভূঁইয়া না? জি। আপনি আমার নানাকে চেনেন? আগে প্রায় সময় ওই বাড়িতে যেতাম, এখন আর যাওয়া হয় না। মনে মনে ভাবলাম, বাড়িতে তখন অনেক লোকই আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না। ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সগীর। আপনার নানাদের পাশের গ্রামে থাকতাম। থাকতাম মানে? এখন আর থাকেন না? না। বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর হুট করে কথাটা জিজ্ঞাসা করে বসলো, আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না, কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞাসা করছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাঁশঝাড়টার কথা শোনেন নাই? না, ওই বাঁশঝাড়ে আবার কি হইল? কিছুটা অবাক হলাম। আছে, ওইটার সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতের বিশ্বাস করা শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামেই এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে, এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা বলি তাহলে। এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমাদের গ্রামে এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট একটা ভাই থাকতো। মেয়েটি দেখতে বেশ সুন্দরী ছিল, যার ফলে প্রায় সব গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই পাড়ঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেব ফাতেহা অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়।
এর আগে পুলিশের কয়েকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের ঘর বাড়ি ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলেই যেতে থাকে। তখন থেকে গ্রামের লোকজন বলাবলি করতে থাকে ওই বাঁশঝাড়ে নাকি প্রায় সময় একটা মেয়ের একা একা বসে কাঁদতে দেখা যায় এবং যুবক ছেলে দেখলেই ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটার খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করতো না। আমার বয়স তখন খুবই একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে চলতে নিষেধ করতো, কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না, এগুলোকে গুজব বলেই মনে করতাম। তারপর ওই জায়গায় দিয়ে খুব একটা যেতাম না। কথাগুলো বলে থামে সাইফুল স্যার। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ হাঁপিয়ে উঠেছে। বয়স বেড়েছে, এখন বেশি কথা বললে নিজের কাছেও কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে। সবার দিকে চেয়ে দেখে সব স্টুডেন্ট ওনার দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার মুচকি হেসে বলে, গল্পটা এখনো শেষ হয়নি। আজ আমি হাঁপিয়ে উঠেছি, কালকে পরেরটুকু বলবো। কথাটা বলে তিনি আর থামে না, বেরিয়ে যায় নিজের গন্তব্যে। সকাল থেকেই ছিল সূর্যের প্রচণ্ড তেজ। দুপুরবেলা মাটিতে পা ফেলা যাচ্ছিল না, বাহিরে তাকালে যেন চোখ ঝলসে যেতে চাইছিল। বিকেলের দিকে আকাশে হালকা কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বলাবলি করতে লাগলো এবার বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির জন্য প্রতীক্ষার অবসান আর হয় না। আবার আকাশ থেকে সরেও যায় না মেঘ। কি হবে? বৃষ্টি কি হবে? রাত বাজে 10টা। বাহিরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রিমঝিম রিমঝিম বৃষ্টির একটানা শব্দ মনে আচ্ছন্ন হয়ে যায়। গাছের শাখায় বাতাসের ঝাপটা কানে বাজে। রাফির কালো কালারের রেনকোটটা পরে বাহিকের চাবিটা হাতে নেয়। 2 কদম এগিয়ে সামনের দিকে গেলে টনির সাথে দেখা হয় রাফির। টনিও কালো কালারের একটা রেনকোট পরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কারোর অপেক্ষা করছিল দাঁড়িয়ে। রাফি ছোট্ট একটা চোখ করে টনির দিকে তাকিয়ে বলে, টনি, এখানে রেইনকোট পরে দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় কারোর জন্য অপেক্ষা করছিলি। ভাই, আজকের রাতের মিশনের জন্য রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছি, চলেন ভাই। আজকে আমি একাই মিশনে বের হব, কাউকে আশা লাগবে না। রেইনকোট খুলে রেস্ট কর। টনি, ভাই আমি অন্তত পক্ষে আপনার সাথে যাই, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে। রাফি তার বাম হাতটা হালকা উঁচু করে বলে, আমি বেশি কথা পছন্দ করি না। আমি জানি আমার কিচ্ছু হবে না, তবে শিয়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচা ভালো। রাফি কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়, টনিকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে। ব্ল্যাক কালারের বাইকে যেয়ে বসে রাফি। গন্তব্য এখন শহরের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করার লোকের উদ্দেশ্যে। উসমান, শরীফ, রাব্বি ঢাকার টপ মাফিয়া সালমানের অতি কাছের লোক। যত ধরনের মামলা আছে সবগুলো ওদের নামে করা, কিন্তু সালমানের ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন ওরা 3 জন মদ জুয়া খেলার জন্য পাশের বড় একটা ক্যাসিনোতে যায়। আজকে মনে হয় বেশি মদ খেয়ে ফেলেছে, তাই হেলে দুলে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ওরা 3 জন একটু জোরে গতিতে পা চালায়। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার মাঝখানে বাইকের উপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে কোনো এক অচেনা আগন্তুক। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা পছন্দ করে উসমান। উসমান একটু এগিয়ে যায় আগন্তুকের দিকে। উসমানের শরীরটা কাক ভেজা, মুখে কালো কালারের স্টাইল করা দাড়ি থেকে টুপ টুপ করে পানি ঝরছে। বৃষ্টির পানির জন্য সবার নেশা কেটে গেছে। উসমান আগন্তুকের কাছাকাছি চলে এসেছে। আগন্তুকটার পরনে কালো কালারের রেনকোট, মুখে ভূতের একটা মাস্ক, যেই অংশ দিয়ে সে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে। আজকে এই ব্যস্ত শহরটা যেন নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টির আমেজ থাকার জন্যই সবাই ঘরে অবস্থান করছে। দূর থেকে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো দিচ্ছে। পিচঢালা রাস্তাটা আজ বৃষ্টির পানিতে পিটখুটে কালো আকৃতি ধারণ করেছে। আগন্তুকের হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে গিয়েছে। সিগারেটের না পুরা অংশটুকু ভেজা রাস্তার ওপর ফেলে দেয়। রেনকোটের পকেট থেকে আরেকটা সিগারেট আর লাইটার বের করে সিগারেটে আগুন ধরাবে, তখনই উসমান তার হাত দিয়ে আগন্তুকের হাত থেকে সিগারেটের লাইটারটা কেড়ে নেয়।
আগন্তুকটা কিছু বলে না, শব্দ করে একটি হাসি দেয়। এমন হাসির শব্দ শুনে পিছন থেকে শরীফ আর রাব্বি উসমানের থেকে কিছু দূরত্বে অবস্থান করে। উসমান বেশি গম্ভীর গলায় আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই বৃষ্টির অন্ধকার রাতে তুই রাস্তার মাঝে বাইক থামিয়ে বসে বসে সিগারেট ফুঁকছিস কেন? আগন্তুক কিছু বলে না, আবারও একটা বিদঘুটে হাসি দেয়। এটা দেখে পিছন থেকে শরীফ উচ্চকণ্ঠে বলে ওঠে, কিরে তুই এমন করে হাসিস কেন? কে তুই? আর এখানে স্থির হয়ে বসে আছিস কেন? আগন্তুকটা এবার মুখ খুলল। আমি কে সেটা আমি নিজেও জানি না, তবে নিজের পরিচয় নিজে দিতে কেমন যেন লাগে, তাই নিজের নাম আর পরিচয়টা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। আমি এখন বসে আছি কয়েকটা মেহমানের অপেক্ষায়। এত রাতে কোনো মেহমানরা আসবে যার জন্য তুই রাস্তার মাঝে পথ আটকে এইভাবে বসে থাকবি? আমার মেহমান তো চলে এসেছে, কিন্তু কিভাবে তাদের আপ্যায়ন করব তা বুঝতে পারছি না। সবাই আশেপাশে পিছনের সামনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। উসমান রেগে বলে, কোথায় তোর মেহমান? আমরা তো দেখছি না কোনো। মজা করছিস আমাদের সাথে? জানিস আমরা কে? মেহমান নিজেই যদি বলে মেহমান কোথায়, তাহলে এতে আমার কি করার আছে? আর আমি তাদের সাথে মজা করতে যাব কেন? তোরা কি আমার বন্ধু লাগিস? ভাই তোরা কার লোক সেটা না বললে আমি জানবো কি করে? আমরা সালমান ভাইয়ের কাছের লোক। উসমানের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে, যেন মনে হচ্ছে উসমান কোনো বড় ধরনের হাসির কথা বলেছে। সবার ভিতর একটা রাগ সৃষ্টি হয়েছে আগন্তুকের প্রতি। যেখানে সবাই সালমান ভাইয়ের কথা শুনলে খারাপ অবস্থা হয়ে যায়, সেখানে এই অচেনা একটা আগন্তুক সালমান ভাইয়ের কথা শুনে মজা নিচ্ছে। আগন্তুকের হাসি যেন উসমানের সহ্য হয় না, তাই সে রেগে বলে, এই তুই এইভাবে হাসছিস কেন? আমি কি কোনো মজার কথা বলেছি? তুই কোনো মজার কথা বলিসনি, তবে গুরুত্বপূর্ণ কথার সময় হাসি আমার একটু বেশিই পায়। সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাসতে নেই। হয়তো সেই লোকটা তোর সামনে সাইকো না? সাইকো শব্দটা ছোট, কিন্তু একটা মানুষ এই শব্দের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে যায়। আমি নিজেও জানি না যে আমি একটা সাইকো, তবে মাস্তানির ব্যাপারে আমি খুবই সতর্ক থাকি। দেখ অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারছি তোর কোনো মেহমান আসবে না। তুই আজকে মনে হয় অনেক বেশি খেয়ে ফেলেছিস, তাই আবল তাবল বকছিস। বাসায় যা, এমনি ঠিক হয়ে যাবে। বস, আমি মদ খেলেও নেশা আমায় ধরতে পারে না। আমার ভিতর পুরোপুরি নেশা দিয়ে ডুবে আছে। আমার মেহমান চলে এসেছে, কিন্তু তাদের আপ্যায়নটা কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। সেই কখন থেকে শুনছি মেহমান চলে আসছে, কিন্তু কোথায় তোর মেহমান? আমাদের সামনে আসতে বল, আমরা তার আপ্যায়ন করব। আজকের সবচেয়ে বড় মেহমান তো তোরা সবাই, কিন্তু তোদের আপ্যায়ন যে কিভাবে করব। এই তুই যে একটা পাগল সেটা আমি বুঝে গেছি। রাস্তার মাঝ থেকে বাইকটা সরা, তাড়াতাড়ি আমরা যাব, নয়তো 3 জন মিলে তোকে এখানে মেরে চলে যাব, কেউ জানতেও পারবে না। তোদের জন্য কখন থেকে বাইকের উপর বসে বসে অপেক্ষা করছি, কিন্তু তোদের আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার আর ভালো লাগছে না, অ্যাকশন শুরু করি তাহলে। আগন্তুক কথাটা বলে রেনকোটের পিছন থেকে একটা পিস্তল বের করে শুট করে একটা গুলি করে। বুলেটটা যেয়ে সোজা উসমানের কপাল বরাবর লাগে। কেমন যেন পরিবেশটা থমথমে অবস্থা ধারণ করেছে। উসমানের নিথর দেহটা পিচঢালা রাস্তার উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ কথার মাঝে আগন্তুকটা এইভাবে গুলি চালাবে কেউ ভাবতেও পারেনি। আগন্তুকটা পিস্তলটা আবারও রিলোড দিয়ে নেয়। পিস্তলটা সোজা রাব্বির দিকে তাক করে। শুধু ট্রিগারে চাপ দেওয়া বাকি আছে। আগন্তুকের হাতের দিকে দ্বিতীয়বার সারি আঙ্গুলটা দিয়ে হালকা করে ট্রিগারে ছুঁয়ে দেয়। রাব্বির গলা শুকিয়ে গেছে, মনে হয় এখন কেউ 10 লিটার পানি দিলে সেটাও শেষ করে দেবে। ট্রিগারে হালকা করে একটা চাপ আর পৃথিবী থেকে রাব্বির নামটা মুছে যাবে। সত্যি সত্যি যেন এইবার আগন্তুক তার পিস্তলের ট্রিগারে জোরে চাপ দিয়ে দিল।
78 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা গরম বুলেটটা যেয়ে রাব্বির গলায় লাগে। ডান হাত দিয়ে গলা চেপে বাঁচার বিধার চেষ্টা করে রাব্বি। তার নিত দেহটা পিছঢালা ভিজা রাস্তায় পড়ে যায়। উসমান আর রাব্বির এমন করুণ অবস্থা দেখে শরীফ ভয়ে ভয়ে পিছন থেকে তার পিস্তলটা আগুনের দিকে তাক করে ধরে রাখে। আগন্তুক সরু চোখে শরীফের দিকে যায়। শরীফ ছেলেটা অল্প বয়সী, 23-24 হবে হয়তো। কালো রঙের শরীর আর মুখে হালকা হালকা দাড়ি দেখা যাচ্ছে। শরীফের হাত কাঁপছে, তবুও সে আগন্তুকের দিকে গানটা ধরে আছে। আগন্তুক মাটি থেকে লাইটারটা উঠিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। সোজা যেয়ে বাইকের উপর হেলান দিয়ে বসে। সিগারেটের জোরে দুটো টান দিয়ে শরীফেরকে উদ্দেশ্য করে বলে, কিরে, ভয় পেয়েছি সেগুলো দেখে? ভয় পাওয়ার কিছুই নেই, তোকে মারবো না আমি, কিন্তু সেটা একটা শর্তে। তুই যদি আমাকে কিছু তথ্য দিতে পারিস তাহলে আমি তোকে এক্ষুনি ছেড়ে দিব। শরীফ মনে হয় কিছুটা নিশ্চিন্ত হয়েছে, তাই সে হাতে থাকা পিস্তলটা নামিয়ে নেয়। ডান হাত দিয়ে মুখের ঘামটা আর ছিটে ফোটা বৃষ্টির পানির ফোঁটাগুলো মুছে নেয়। এমন ঠান্ডা একটা পরিবেশে শরীফ ভয় পেয়ে ঘেমে একাকার হয়ে গেছে। ভয় কাতর গলায় শরীফ বলতে থাকে, ভাই কি তথ্য জানতে চান আপনি? নিরীহ মানুষকে ভয় পেতে দেখলে আমার অনেক মজা লাগে, কিন্তু আজ প্রথম কাউকে দেখে কেমন যেন মায়া লাগছে। তুই এখন আমাকে বল, সালমানকে আমি তাকে কোথায় পাবো? ভাই আমি কিভাবে বলবো সালমান ভাই এখন কোথায় থাকে? আমি কিছু জানি না ভাই এই বিষয়ে। ওসমান সবসময় সালমান ভাইয়ের সাথে বেশি থাকতো, আমি তো তেমন কিছু ভালো করে জানি না। আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই। সেই ভুলটা আমি আর করছি না। এই রাফি বেশি কথা আর বেশি প্রশ্ন পছন্দ করে না। আমি নিজে নিজে সালমানকে বের করব, তবে এখন তোকে বাঁচিয়ে রাখা আমার ঠিক হবে না। ভালো থাকিস উপরে। বন্দুক তার পিস্তলটা দিয়ে সোজা একটা গুলি করে। গরম বুলেটটা যেয়ে শরীফের কপালে লাগে। কপাল ফেটে তাজা রক্ত বের হতে থাকে। বৃষ্টির আমেজে আজকের শহরটা কেমন যেন নীরব হয়ে আছে। দূর থেকে ভেসে আসে কিছু পাতি কুকুরের বিদঘুটে ডাক। হয়তো ওরা এতক্ষণে তাজা রক্তর গন্ধ পেয়ে গেছে। বৃষ্টি থাকার জন্য আসতে পারছে না। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। ঝিরিঝিরি থেকে এখন বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে আবার জোরে জোরে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দে কেঁপে উঠছে শহরটা। জায়গাটা আগের মতোই থাকবে, তবে কাল সকালে এই জায়গায় মানুষ ভয়ে চলাচল করবে। জীবনটা এক যুদ্ধক্ষেত্রের চড়াই উতরাই থাকবেই। সব কিছু পেরিয়ে গেলে তো তবে জিত আসবে। আগন্তুক শরীফের মৃতদেহের পাশে ছোট্ট করে লেখে, কিং রাফু ভাই। আগন্তুক সেখানে আর এক মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় না। বাইকটা স্টার্ট দিয়ে অন্ধকার রাজনীতি তার গভীরতায় হারিয়ে যায়। ভাই, সালমানের কোনো খবর পেয়েছেন? সকাল প্রায় 8টার কাছাকাছি। রাফি ঘুম থেকে উঠে নিচে এসে সোফায় বসে পড়ে। টনি চায়ের কাপটা হাতে নিয়ে রাফির সামনে থাকা টি টেবিলের উপর রাখে। গরম চা থেকে বাষ্প হয়ে নির্বিচ্ছিন্ন ধোঁয়াগুলো উঠতে থাকে। দুজনের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করছে। তখনই টনি রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। টনির কথায় রাফি হাতে থাকা চায়ের কাপটা টেবিলের উপর রেখে ছোট্ট ছোট্ট চোখ করে একটা মুচকি হাসি দেয়। সামনের দেওয়ালে ফিট করা 32 ইঞ্চি টিভিটা রিমোট দিয়ে অন করে। প্রথমের খবরের চ্যানেলটা ভেসে ওঠে। একজন মহিলা খবর পড়ছে। ব্রেকিং নিউজ, আজ সকালে বনানীর একটা পরিত্যক্ত গোডাউনের পাশে 3টা লাশ পাওয়া যায়। পুলিশ এখনো তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের একটাই বক্তব্য, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই এই খুনটা করেছে। কিন্তু রাফু ভাই এই শহরে এসে 3 জন লোক খুন করেছে। এটা কি সত্যি নাকি রাফু ভাই সেজে অন্য কেউ এই খুনগুলো করেছে? সবই এখন জনগণের কাছে অপুষ্ট আর পুলিশের কাছে ধোঁয়াশা। এখন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টনি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। টনির কাছেও কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে সবকিছু। রাফি চায়ের কাপে তার গোলাপি রঙের ঠোঁটটা লাগিয়ে আর একটা চুমুক দেয়।
টনির দিকে তাকায়। ছেলেটা রাফির জন্য অনেক চিন্তা করে। এতদিনে টনির প্রতি রাফির পূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে। টনির এরকম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে রাফি মুচকি হেসে বলে, সালমানের খবর এখনো পাইনি, তবে আমি যখন এই শহরে এসেছি তখন তো সালমানকে মারা আমার জন্য কোনো ব্যাপার না। ভাই, টিভিতে যে দেখলাম আজ সকালে 3টা লাশ পাওয়া গেছে, খুনগুলো কি রাফু ভাই আপনি করেছেন নাকি অন্য কেউ? কালকের রাতের মিশনটা আমি একাই শেষ করেছি, তবে মিশনে কাকে কাকে মেরেছি সেটা তোর কাছে ধোঁয়াশা হয়ে থাকলো। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। টনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। টনি বসে বসে ভাবছে, রাফু ভাই কি সত্যি কালকে রাতের মিশনে সেই 3টে ছেলেকে মেরেছে, নাকি তার নামধারী অন্য কেউ? চিন্তা চেতনা করতে করতে হয়তো উত্তরটা টনির কাছে বের হয়ে আসবে। প্রতিটা ছোট ছোট চাই স্টলে বসে বসে কিছু লোক আজকে সকালে লাশের সম্বন্ধে বিভিন্ন ধরনের আওড়ানো কথা বলছে। সাধারণত এইসব ছোট্ট ছোট দোকানে অনেকে অনেক কথা বলে থাকে। রাফি তাদের কিছু কথা শুনে মুচকি হেসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কালকে রাতের বৃষ্টি হওয়ায় রাস্তায় নিচু জায়গাগুলোতে পানি জমে আছে। আজকে আবারও গতকালকের মতোই কড়াকড়ি ভাবে রোদ উঠেছে। হয়তো এইটাই হওয়ার আজকে। রাফি হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের মতো করে হাঁটা। অথচ রাফির একটা গন্তব্য আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। রাফি মাথাটা নিচু করে আগের মতোই মাঠ পেরিয়ে ক্লাসের দিকে রওনা হয়। আজকেও সেই সাইফুল স্যারের ক্লাস। রাফি স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। স্যারের বলা গল্পটা রাফি কালকে অনেকক্ষণ ভেবেছে, কিন্তু অনেক রহস্য রয়ে গেছে মনের গহীন অচিরে। কালকের মতো আজ রাফির মধ্যে বেঞ্চে বসার ভুল করতে চায় না। শেষের দিকে ছোট্ট একটা বেঞ্চে যেয়ে বসে। বেঞ্চটা জানালার পাশে, যার কারণে বাহিরে কি হচ্ছে সবকিছু স্পষ্টভাবে দেখা যাবে। রাফি জানালা দিয়ে বাইরে তাকায়। আকাশে আজকে সূর্যের তাপটা অনেক বেশি। কালকে বিকেলে সেই অন্ধকার ভাবটা এখন কেটে গিয়ে নীল আর সাদা রং ধারণ করেছে। এই শহরে সবাই নিজের কাজে নিজে ব্যস্ত। কেউ নিজের পরিবার চালাতে বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে, আর কিছু ধনী ব্যক্তি অফিসের জন্য বিশাল বিশাল গাড়িতে চড়ে বসে আছে। রাফি এগুলো চিন্তা করছে, তখনই ক্লাসে সাইফুল স্যার প্রবেশ করে। আজকে স্যারের মুখে তেমন কোনো হাসির উজ্জ্বল নেই, কেমন যেন হুসখুস দেখা যাচ্ছে। মনে হয় কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি তার। সবাই লক্ষ্য করেছে বিষয়টা। রাফি নিজেও বুঝতে পারছে না কি এমন হলো এক রাতে যার কারণে স্যারের রাতের ঘুম হারাম হয়েছে। সাইফুল স্যার নিজেকেই স্বাভাবিক করে, ঠোঁটের কোণে একটা হাসির ঝলক রেখে সবার উদ্দেশ্য করে বলে, আজকে সেই গল্পের বাকি অংশটুকু শোনাবো, সবাই নিজেকে স্বাভাবিক করে বসে পড়ো। অন্য দিনের মতো আজকে স্যারের কথায় কোনো অনুভূতি হচ্ছে না। সাইফুল স্যার তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, কিন্তু কি হলো আজ কেউ বুঝতে পারছে না। স্যার ছোট্ট একটা কাশি দিয়ে বাকি গল্পের অংশটুকু বলতে থাকে। এক রাতের ঘটনা এখনও পুরোপুরি মনে আছে। সে রাতে আমি বাজার করে বাড়ি ফিরেছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানার বাড়ি থেকে ঘুরে যাই। তখন ওই রাস্তাটা দিয়েই রওনা দিলাম। যদিও ভূত পেতনির খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটা ভয় ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখেই মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটা জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছু বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলোর লোভে পিছু পিছু আসছে, আর কুকুরটার সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেই নাই। কিছু দূর যাওয়ার পর যখন বাজারটার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজলো। একবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে। লোকটা না থেমে বলে যেতে লাগলো, এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করতে যাবে? ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল।
পরক্ষণে দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরোপুরি জমে গেলাম। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়েছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম নিজের ভেতর এবং সম্মোহনের মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও এইভাবে তার পিছু পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত গিয়েছিলাম খেয়াল ছিল না। আসলে কোনো দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছে। এক সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরের মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনায় ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে গেলে আমি আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে, কিন্তু লোকটার চেহারা দেখে ভাবলাম বাতিল করে দিতে হলো। তখনও বলে চলেছে। এরপর আর কিছুই মনে নাই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়লো। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা এক মনে বলে যেতে লাগলো। এরপর একটু সুস্থ হওয়ার পর বাড়ির লোকজনের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র এক রাত ঘুমিয়েছি। এরপর থেকে আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। কি ধরনের রহস্যময় আচরণ? এবার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম। লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এ বিষয় নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কথা হয়নি। আমি বিষয়টা ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার ঘটে থাকে, সব কিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা যখন পৌঁছালো তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় ভয় লাগলো। তখন লোকটাকে বললাম একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজনে মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব কথা হয়নি। এক সময় ওনার গল্পের সেই রাস্তার ধারে আসলাম। পাশে লোকটা থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন উনি বাঁশঝাড়টার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখা, তার কারণে মেয়েটার চেহারা কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণে পাশে তাকিয়ে দেখি আমার সাথের লোকটা নেই। আবার বাঁশঝাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম সগীর নামের সেই লোকটি নাকি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল।
এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড় সড়ো একটা ঢোক গিললাম। একদিন কি তাহলে একটা ভূতের সাথে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি? ভাবতেই কেমন একটা গা শিরশিরিয়ে অনুভূতি হলো। অনেক চিন্তা করে এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যর ব্যাপার ঘটে থাকে। কথাগুলো বলে থামে স্যার। আজকে ওনার কথায় তেমন কোনো রহস্যের গন্ধ আসছে না। স্যারের চোখে চশমারা ঠিক করে পিছনের দিকে তাকায়, দেখে একটা ছেলে, নামটা সাইফুল স্যারের অজানা। ছেলেটার পরনে দামি একটা সাদা কালারের শার্ট, বুকের বোতামটা লাগানো, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা। ছেলেটার মুখমণ্ডলে রয়েছে অজস্র মায়া। ছেলেটা আর কেউ না, সেই রাফি। সাইফুল স্যারের হাতের ইশারায় রাফিকে দাঁড়াতে বলে। রাফি দাঁত বের করে একটা হাসি দিয়ে স্যারকে বলে, স্যার আমাকে কিছু বলবেন? আমার নাম রাফি। রাফির কথা শুনে স্যার মুচকি হেসে বলে, কিছু বলার জন্যই তো দাঁড় করিয়েছি। তোমাকে নতুন দেখছি এই ক্লাসে, তা নাম কি তোমার? আমার নাম রাফি হাসান। নামটা বেশ সুন্দর, কিন্তু তুমি শার্টের বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গরম লাগবে কেন? আমি তো মোটা মানুষ না যে আমার গরম লাগবে। রাফির এমন বোকা বোকা উত্তর শুনে স্যার চুপ হয়ে যায়। রাফির ছেলেটা ভার্সিটিতে বেশ হাসি খুশি থাকে, কিন্তু বোকা বলে কেউ রাফির সাথে মিশতে চায় না। রাফি ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। কিছু মেয়ে সেখানে বসে বসে আড্ডা দিচ্ছে, হয়তো তাদের গুরুত্বপূর্ণ কথোপকথন। রাফি এগুলো শুনতে চায় না, তাই সে গাছতলায় বসার জন্য পা বাড়ায়। তখনই কেউ পিছন থেকে মেয়েলি কণ্ঠে রাফিকে উদ্দেশ্য করে ডাক দেয়। কণ্ঠটা রাফির কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, যেন আগেও কোথায় শুনেছে সে। রাফি পিছনে ফিরে তাকায়। 6 জন মেয়ে শহীদ মিনারে বসে আছে। রাফি পিছন ফিরলে মেয়েগুলোর মধ্য থেকে একটা মেয়ে হাতের ইশারায় ডাকে। রাফি হালকা অবাক হয় মেয়েটাকে দেখে, কারণ কোনো এক রাতে মেয়েটি বিপদে পড়েছিল আর রাফি তাকে বাঁচিয়েছে। অন্ধকার রজনীতে মেয়েটির মুখ রাফির কাছে অস্পষ্ট ছিল, কিন্তু আজকের মেয়েটার কণ্ঠ আর সেই রাতের মেয়েটার কণ্ঠ একই, চেহারাও অনেকটা মিল। রাফি মেয়েগুলোর কাছে এসে দাঁড়ায়, পরিষ্কার মাঝারি আকারের দাঁতগুলো বের করে বড় একটা হাসি দেয়। মেয়েগুলোর মধ্য থেকে নুসরাত নামের মেয়েটি রাফিকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি এমন বোকার মতো করে হাসছো কেন? আমাদের সামনে কি লজ্জা করছে? আমি এমনই সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তবে মেয়েদের দেখে আমার লজ্জা করে না। না। রাফির কণ্ঠটা নুসরাতের কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই সে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে? আপনাকে আমি আজ জীবনের প্রথম দেখেছি, আগে কখনো দেখিনি, কিন্তু হঠাৎ এটা জিজ্ঞেস করলেন কেন? আমি তোমার কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তুমি ভার্সিটিতে নতুন নাকি? হ্যাঁ, আমি ভার্সিটিতে নতুন, 2য় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আপনি? আমি তোমার সাথেই পড়ি, কিন্তু অন্য ডিপার্টমেন্ট। রাফি কথাটা শুনে মুচকি হাসে। রাফির কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হাতছানি দিচ্ছে। মনের ভিতর অগোছালো সুপ্ত অনুভূতিগুলো ব্যস্ত হয়ে পড়েছে। অনুভূতিগুলো সাজানোর জন্য একবার মনে হয় কোনো নারীর প্রয়োজন পড়বে, কিন্তু উদ্দেশ্যহীন এই জীবনের সাথে কে জড়াবে? কথাটা ভাবতে রাফির মনটা খারাপ হয়ে যায়। নুসরাত খেয়াল করে হাসি খুশি থাকা ছেলেটা হঠাৎ মুখটা কেমন কালো হয়ে এলো কেন? সে রাফিকে জিজ্ঞাসা করে, এই রাফি, তোমার মুখে হঠাৎ এমন কালো আভা এসেছে কেন? এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলে, এখন মন খারাপ কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে মা বাবার কথাটা অনেক বেশি মনে পড়ছে, তাই হয়তো মনটা খারাপ হয়ে গেছে। রাফি, তোমার কি মা বাবা নেই? এই পৃথিবীতে কি তুমি একা? আমি বড্ড একা। হ্যাঁ, আমি এই পৃথিবীতে বড় একটা অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে একজন। আমি যখন জীবন তোমাকে কাঁদানোর 100 কারণ দেয়, জীবনকে দেখাও যে তোমার হাসির 1000 কারণ আছে। তুমি কখনো মন খারাপ করে থাকবে না, এটা তোমাকে মানায় না। তোমাকে শুধু হাসি উজ্জ্বল মুখেই মানায়।
আমি চাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এই শহরে কিছু চেনা বেইমানের জন্য থাকতে পারি না। সেই ভয়ঙ্কর অতীত এখন আমাকে খুবলে খুবলে খাচ্ছে। বিশ্বাসঘাতকতা করা ঠিক না, তবে কিছু মানুষের সাথে বেইমানি না করে পারে চাই না। রাফি, অতীতকে ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যতে চিন্তা করো, এটা তোমার জন্য ভালো হবে। নুসরাতের কথাগুলো রাফির মনটাকে আবারও উৎফুল্ল করে দেয়। রাফি আশেপাশে তাকায়, দেখে ভার্সিটির প্রায় অনেক ছেলে রাফির দিকে রাগী মোট নিয়ে তাকিয়ে আছে। ভার্সিটির সকলের ক্রাশ হচ্ছে নুসরাত। অনেক ছেলে নুসরাতকে প্রপোজ করেছে, কিন্তু সে কাউকে পাত্তা দেয়নি। ছেলেদের সাথে সে বেশি কথা বলে না, কিন্তু আজ হঠাৎ নতুন একটা বোকা ছেলের সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছে, কেউ এটা মেনে নিতে পারছে না। রাফি এটা বুঝতে পারে শহীদ মিনার চত্বর থেকে গেটের দিকে পা বাড়ায়। নুসরাত মেয়েটা সব মেয়েদের থেকে আলাদা, ধনী হওয়া সত্ত্বেও সবার সাথে অল্প সময়ে মিশে যায়। রাফি নুসরাতকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কথাটা কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না রাফি। কিন্তু কে রাফিকে ভালোবাসবে? যেখানে রাফির আসল পরিচয় পেলে সবাই ভয়ে দূরে পালিয়ে যায়। তাহলে এটা জেনে কি নুসরাত রাফিকে ভালোবাসবে? জীবনটা অনেক সুন্দর যদি কারোর ভালোবাসা এই জীবনে পূর্ণতা পায়। যদি কেউ কষ্টটা ভাগ করে নিতে চায়, নিজের সকল আনন্দ সেই প্রিয়সীর মাঝে বিলিয়ে দিতে চায়। ভাই, শহরে নতুন কমিশনার এসেছে। কালকে রাতের খুনটা নিয়ে শহরে অনেক ঝামেলা হচ্ছে। সালমান তার লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে শহরে। জনগণ আতঙ্কিত হয়ে গেছে। উপর থেকে খবর এসেছে রাফু ভাইকে মৃত অথবা জীবিত দেখতে চায় জনগণ। রাত প্রায় 9:15। রাফি ব্যালকনিতে বসে একা একা চন্দ্রবিলাস করছে আর মনের সুখে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জেনেও মানুষ এটা খায়। এটা তার বদ অভ্যাস না, এটা তার নেশা। কিছু কিছু নেশা জীবনের সাথে এমনভাবে মিশে যায় যে ছেড়ে যাওয়া সম্ভব হয় না। যদি ছেড়ে দেওয়ার চেষ্টা করি তাহলে নিজের কাছে আর কিছু ভালো লাগে না। রাফির কাছেও ব্যাপারটা এমন হয়েছে। সে সিগারেট খাওয়াটা এনজয় করে। রাতের আকাশে চাঁদ দেখার মজাই আলাদা, কিন্তু একা একা চন্দ্রবিলাস করতে কেমন যেন অনুভূতিহীন লাগে। চন্দ্রবিলাস আর সিগারেট টানতে রাফি এমন ব্যস্ত যে টনি কখন এসে তার পাশে বসেছে সেটাও খেয়াল নেই তার। টনি হালকা করে একটা কাশি দেয়। রাফি আকাশের দিক থেকে দৃষ্টিটা সরিয়ে টনির দিকে তাকায়। টনি মনে হয় আজকে ক্লিন শেভ দিয়েছে, যার কারণে চাঁদের আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটার মুখটা অনেক মায়াবী, চোখজোড়া দুটো হালকা খোলাটে, যার কারণে তোকে আরো আকর্ষণীয় লাগে। রাফি জ্বলন্ত সিগারেটে আর একটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, রাফু ভাই কে? কখনো দেখেছে কেউ? কি তার চেহারা? শুধু তার অস্তিত্বই বোঝা যায়, আর কিছু না। তাহলে কিভাবে চিন্তা করে পুলিশ রাফু ভাইকে ধরবে? ভাই, আমার মনে হয় কি আপনার কিছুদিন মিশনে যাওয়া বন্ধ করে দেওয়া উচিত। শহরের অবস্থা বেশি একটা ভালো না। প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশের কড়া নজরদারি চলছে। প্রত্যেকে দেখার জন্য কাজ করেছে, আমি অদৃশ্য হয়ে তা করে বেড়াচ্ছি। রাফু ভাই না চাইলে তাকে দেখার ক্ষমতা কারোর নেই। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তবে মনের ভিতর একটা সংকোচ থেকেই যায়। আমার কাছের লোকগুলো যেন আমার সাথে বেইমানিটা না করে। ভাই, অনেকদিন ধরে একটা জিনিস জানার খুব আগ্রহ, মনের ভিতর উথাল পাতাল করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বল, কি জিজ্ঞেস করবি? তবে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবি না যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না হয়ে যায়। ভাই, আপনার আপনজনেরা কোথায়? কি আপনার অতীত? কে এই সালমান যাকে মারার জন্য আপনি এত মাইন্ড গেম খেলছেন? সেখানে আপনি একটা ফোন করলে সব ঝামেলা শেষ হয়ে যায়। সেখানে আপনি নিজে সালমানকে খুঁজে বেড়াচ্ছেন। সবকিছু আজকে আমায় খুলে বলবেন। টনির এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় রাফি। টনির মুখে আজ পর্যন্ত এমন কথা শোনেনি রাফি, কিন্তু আজ হঠাৎ নতুন করে এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতেই পারছে না রাফি। যেই কালো অতীতের কথা মনে হলে রাফি নিজেকে এই পৃথিবীতে অনেক একা মনে হয়। আজকে সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে কেউ প্রথমবারের মতো করে বলতে যাচ্ছে রাফি। কি হলো ভাই, বলবেন না আমাকে সেই অতীতের কথা? আমি জানতে চাই ভাই, বলেন আমাকে। টনির কথায় রাফির ধ্যান ভাঙে। রাফি আজকে নিজের ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে বলবে,
কিছুটা কষ্ট দূর করতে চায়। রাফি আর একটা সিগারেট জ্বালায়। নিস্তব্ধ এই পরিবেশে শোনা যাচ্ছে দুইজন মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ আর জোনাকি পোকার মন কাড়ানো সেই পরিচিত ডাক। রাফি নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, বলবো। আজ আমি প্রথম কাউকে বলবো আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। তবে আমার অতীতের কথা শুনে কিন্তু কোনো কথা বলতে পারবি না। ভাই আপনি শুরু করেন প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সময়টা আরো 10 বছর আগের, যখন আমার বয়স 15 বছর। বাবা মা, আমি, চাচা চাচি আর একটা ছোট চাচাতো ভাই নিয়ে আমাদের পরিবার ছিল। সেই পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবার চাচার অনেক বড় বিজনেস ছিল, শহরে অনেক নাম ডাক ছিল, শত্রুর কোনো অভাব ছিল না, হেসে খেলে জীবন পার হচ্ছিল আমার। কিন্তু হঠাৎ আমার সেই হাসি খুশি জীবনে নেমে আসলো অন্ধকারের প্রতিচ্ছবি। রাতে বাবা মাকে জীবিত দেখে ঘুমাতে গিয়েছি, কিন্তু সকালে উঠে দেখি মামা আবার রক্তে রঞ্জিত গলা কাটা দেহ দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। বাকরুদ্ধ হয়ে যায় আমি, বলার মতো কিছু ছিল না আমার। অঝরে কান্না করেছি আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। দিন পার হয়ে মাস আসে, আমার প্রতি অবহেলা বাড়তে থাকে। চাচা চাচির মাথার বোঝা হয়ে গেলাম আমি। কেউ আগের মতো আদর করে না আমায়। খেয়েছি নাকি খালি পেটে আছি জানার চেষ্টাও করে না কেউ। জীবনটা মরুভূমির মরীচিকার মতো হয়ে গিয়েছে। কিছুদিন এইভাবে চলতে থাকার পর আমি চাচিকে বলি, ছোট মা, তোমরা সবাই আগের মতো আমার আদর করো না কেন? আমার সাথে তেমন ভালো করে কথাও বলো না কেন? কি বলবো তোর সাথে, এমনিতে আমাদের মাথার উপরে বসে বসে ঘরের অন্ন নষ্ট করছিস, কোনো কিছু করিস না, সারাদিন ঘরে বসে থাকিস মা বাবার ছবি নিয়ে। এখন যদি প্রতিদিন খেতে হয় তাহলে ঘরের কাজের লোকের সাথে কাজ করে খাবি, নয়তো কাল থেকে তোর খাওয়া বন্ধ। ছোট মা, ঘরের কাজ করার জন্য তো অনেক কাজের লোক আছে, তাহলে আমাকে আবার কাজ করে খেতে হবে কেন? ঘরের কাজ লোকের বেতন কি তুই দিবি? কালকে থেকে বাড়ির কাজের লোক কমানো হবে, দুইজনের কাজ তুই একা করবি, এটাই আমার শেষ কথা। ছোট মায়ের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। বেশ অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। হেই কি সেই ছোট মা যে আমাকে প্রতিবেলা নিজ হাতে খাইয়ে দিত? আমার যেন এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনের ভিতর একটা রাগ সৃষ্টি হয়েছে তাদের প্রতি। বেঁচে থাকার জন্য আমায় কষ্ট করতে হবে, তাই প্রতিদিন ঘরের কাজ করতাম। কাজের লোকের থেকে বেশি কাজ করাতো আমাকে দিয়ে। ছোট মার চাচাতো ভাই রফিক পায়ের উপর পা তুলে আমাকে অর্ডার দিত, আমি সেই অনুযায়ী কাজ করতাম। জীবনটা কেমন যেন বিষাক্ত বিষাক্ত মনে হচ্ছে। নিঝুম রাতে একা একা আকাশ পানে তাকিয়ে মা বাবার সাথে কথা বলতাম। কেন তারা আমায় এই অভিশপ্ত দুনিয়ায় একা রেখে চলে গিয়েছে? আমাকে কেন নিয়ে গেল না? চার দেওয়ালের বদ্ধ রুমটায় নিজের কান্নাগুলো শোনার মতো কেউ ছিল না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আমার কান্নার শব্দ কাউকে ব্যথিত করেনি। আমার মৃত্যুর সংবাদে ওরা কখনোই ব্যথিত হবে না। অনেকবার ভেবেছিলাম চলে যাব এই অবহেলিত পৃথিবীতে থেকে, কিন্তু নিজেকে শক্ত করেছি। মা বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার জীবনের সবচেয়ে বড় একটা কালো অধ্যায়ের সূচনা ঘটে। সেদিন আমার খুব জ্বর, বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার ছিল না। আমাকে সেবা যত্ন করার কেউ নেই। এই পৃথিবীতে আমি সেদিন ছিলাম অনেক একা। ছোট মা চিৎকার করে করে আমাকে ডাকছে। আমি এই জ্বর নিয়ে কিভাবে নিচে যাব বুঝতে পারছি না। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাই। আমার অবস্থা তেমন ভালো না। ছোট মায়ের সামনে যে বলি, ছোট মা, আমাকে এইভাবে ডাকছিলে কেন? কোনো কিছুর প্রয়োজন? ছোট আব্বু সোফার উপর আরাম করে গম্ভীর মুখ হয়ে বসে আছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মা আমার কাছে এসে আমার চুলগুলো ধরে জোরে টান দিয়ে বলতে থাকে, রাফি, টাকাগুলো কোথায় লুকিয়েছিস সেটা বল। তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। আমি টাকার জন্য তোকে মেরে ফেলতে 1 মিনিটও দেরি করব না। বল, টাকাগুলো কোথায় রেখেছিস? আমি বুঝতে পারছি না ছোট মা কোন টাকার কথা বলছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ছোট মা,
কোন টাকার কথা বলছো তুমি? আমি কোনো টাকা লুকিয়ে রাখিনি। মিথ্যা বলছিস কেন তুই? আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা তাহলে কে নিয়েছে তুই ছাড়া? আর কেউ তো আমার রুম পরিষ্কার করতে যায় না। এটাই শেষ সুযোগ, বলে দে টাকাগুলো কোথায়। এরপর আমি যা করব তুই তা কল্পনাও করতে পারবি না। ছোট মা, আমি তোমার আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করো আমাকে। সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি, শুনেনি আমার ব্যথায় কুকড়ে ওঠা সেই মায়াবী কান্না। চাচা আর চাচি মিলে অনেক মেরেছে আমায়, মুখ দিয়ে রক্ত বের হয়েছিল আমার। চাচা ফোন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেয় আমাকে, মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয় আমাকে আমার নিজের বাসা থেকে। শেষবারের মতো পেছনে ফিরে দেখে নেই আমার সেই স্বপ্নের হাসি খেলা বাড়িটা। এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, আজ সেখান থেকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। পুলিশ অফিসার যখন বাসার গেট পেরিয়ে যাবে, তখনই আমাদের বাসার পুরনো কর্মচারী করিম চাচা দৌড়ে আসে আমার কাছে। চাচাকে দেখে কান্না করে দিই আমি। আমাকে অনেক আদর করতো উনি। আমার কাছে এসে করিম চাচা কানে কানে বলতে থাকে, তোমার বাবা মাকে মেরেছে তোমার ছোট মায়ের আপন ভাই সালমান, আর টাকাটাও চুরি করেছে সে। জীবনে অনেক বড় হবে তুমি মা, বাবার খুনের বদলা নিতে হবে তোমায়। এখানেই শেষ নয়, এখান থেকে তোমার জীবনের পথ শুরু। ভালো থেকো। করিম চাচার কথা শুনে আমি সেদিন খুব হেসেছি। পাগল হয়নি, তবে সাইকো হয়ে গিয়েছিলাম আমি। মনের ভেতর অনেক কষ্ট চাপা পড়ে গিয়েছিল আমার। মনে মনে একটাই নাম জপেছি আমি, সালমান। দুনিয়ার যেখানে সে থাকুক, তাকে খুঁজে বের করে নিজ হাতে আমার টার্গেটে আনবো। এটাই আমার লক্ষ্য, এটাই আমার স্বপ্ন, সালমান ভাই। জেলে অনেক মানুষের সাথে পরিচয় হয় আমার। কেউ কেউ ছোট ছোট গ্যাংয়ের লিডার, আবার কেউ কেউ ছিল বড় লিডারের কাছের লোক। 4 বছর পর জেল থেকে বের হই, মুখে দাড়ি দিয়ে আবৃত হয়ে যায়। 4 বছর পর নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না আমি। কোথায় ছিল সুন্দর সেই শৈশব, আর আজ জেল থেকে বের হওয়া একটা আসামি আমি। লাল রক্ত চোখে, জীবনের প্রথম হাতে পিস্তল নেই। প্রথম দিকে অনেক ভয় পেতাম, কিন্তু লাইফে ভয় পেলে শুধু সময় নষ্ট। জানি আমাকে মরতে হবে, তাহলে কেন ভয় পেয়ে পিছিয়ে যাব? হয়ে যায় অদৃশ্য মাস্তান। সালমানের খোঁজ করে জানতে পারি ঢাকার ডন হয়ে যায় সে। সালমানকে ধরতে হলে তার চেয়ে বড় কিছু হতে হবে আমায়। শুধু করি মাস্তানি, সারা দেশে ছড়ে যায় রাফু ভাই রাফু ভাই, কিন্তু এখনো সেই রাফু ভাইয়ের চেহারা সবার কাছে রহস্যময়ী। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে থামে রাফি। রাত প্রায় শেষের দিকে দূর থেকে শোনা যাচ্ছে মসজিদে দেওয়া মুয়াজ্জিনের ফজরের আজান। আজকে রাফি মসজিদে যাবে। অনেক দিন যাবৎ নামাজ পড়া হয় না তার। শরীর থেকে শার্টটা খুলে কালো একটা পাঞ্জাবি পরে নেয় সে। মাথায় টুপিটা লাগিয়ে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে। নুসরাত, দেখ কালকের বোকা ছেলেটা কি যেন নাম ওর, রাফি আজকে নতুন গেট আপ নিয়ে এসেছে। মিমের কথা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। একটা সুদর্শন যুবক ক্যাম্পাসে প্রবেশ করছে। পরনে তার কালো কালারের শার্ট, আগের মতো করে বুকের বোতামটা লাগানো না, স্টাইলিশ জিন্স, চোখের চশমাটা বদলে গেছে, আগেরটার মতো মোটা ফ্রেমের না। কম বেশি অনেকেই রাফির দিকে তাকিয়ে আছে। আজ হঠাৎ করে এমন করে বোকা ছেলেটা সবাইকে অবাক করে দিবে ভাবতেও পারছে না কেউ। রাফি নুসরাতদের দেখেও না দেখার ভান করে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। তখনই নুসরাত রাফিকে ডাক দেয়। রাফি যেন এই ডাকেরই অপেক্ষা করছিল। আজ মূলত সে হালকা গেট আপ চেঞ্জ করেছে নুসরাতের জন্যই। রাফি নুসরাতদের সামনে যেয়ে দাঁড়ায়, কোনো কথা বলে না। আগ বাড়িয়ে নুসরাতি রাফিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রাফি, আজ হঠাৎ এমন গেট আপ? নতুন গার্লফ্রেন্ড পেয়েছো নাকি? গার্লফ্রেন্ড না, তবে কোনো এক প্রেয়সীকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে, তাই আর কি নিজেকে হালকা চেঞ্জ করার চেষ্টা করছি। আমরা তো দেখতেই পাচ্ছি কেমন চেঞ্জ, দামি শার্ট প্যান্ট, চোখের চশমাটাও পরিবর্তন, হাতে লেটেস্ট মডেলের নতুন ঘড়ি, শরীরে পারফিউমের তাজা গন্ধ আসছে। বাহ, বেশ ভালোই তো নিজেকে চেঞ্জ করেছো একদিনে। চেষ্টা করছি নিজেকে বদলাতে, আজ মনে হয় কিছুটা সফল হয়েছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আরো উন্নত করতে হবে।
মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছা করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এখন এটা বলো যে তোমার গার্লফ্রেন্ডকে, আর সে কি ভার্সিটিতে পড়ে নাকি অন্য কোথাও? আমাদের সাথে পরিচয় করে দিবে কখন? কথাটা শুনে রাফি নুসরাতের কাছে যায়। রাফির শরীরে দেওয়া মারাত্মক পারফিউমের ঘ্রাণ নুসরাতকে কেমন যেন আকর্ষণ করছে। রাফি আরেকটু কাছে যেয়ে নুসরাতের কানে কানে যেয়ে বলে, অনুরোধ নয়, তবে অনুরাগে বলছি, আজ বিকেল 4টায় তোমার জন্য অপেক্ষা করব ধানমন্ডি লেকের পাড়ে। আমি জানি তুমি আসবে। তোমার সাথে নতুন কাউকে পরিচয় করিয়ে দিব, তবে শুধু তোমার একারই দাওয়াত রইল, অন্য কারো নয়। কথাটা বলে সেখানে আর না, কারণ সে জানে এখন দাঁড়ালেই নুসরাতের সামনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অপেক্ষা সে বিকেল 4টে, কখন সেই সময়টা আসবে? সময়টা বিকেল 3:40। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছানোর চেষ্টা করছে। রাফি আজ একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, তার সাথে কালো জিন্স, চোখে স্টাইলিশ চশমা, হাতে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, মাতাল করা পারফিউম। চুলগুলো আজকে কেটে এসেছে, মুখে তেমন দাড়ি বোঝা যাচ্ছে না। নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না, মনে হয় কোনো রোমান্টিক শহরের নায়ক সে। টেবিলের উপর থাকা বাইকের চাবিটা ডান হাতে দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রথমেই টনির সাথে দেখা হয় রাফির। টনি কেমন অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। টনির চাহনিতে বোঝা যাচ্ছে সে মনে হচ্ছে কোনো ফিল্মের স্টারকে দেখছে। রাফি টনির দিকে তাকায় আর তার গোলাপি রঙের ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। টনি এসে রাফির সামনে দাঁড়িয়ে নিঃশব্দে পা থেকে মাথা অবধি স্ক্যান করে সে। টনি বুঝতে পারছে না যে হঠাৎ একটা ছেলের এমন করে সাজার কি কারণ থাকতে পারে, তাই সে রাফিকে জিজ্ঞাসা করে, ভাই দেখে মনে হচ্ছে কোথাও যাবেন, কিন্তু এমনভাবে সেজেগুজে কোথায় যাচ্ছেন? রাফি নিঃশব্দে হাসে, যেই হাসিতে লেগে আছে অনেক বছর অপেক্ষা করার পর কোনো কিছু পাওয়ার উত্তেজনা। রাফি টনির প্রশ্নের উত্তর দিয়ে বলে, যাচ্ছি কোনো এক প্রিয়সীকে নিজের আবেগময় শহরের আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভাই, কে সেই অচেনা প্রেয়সী যার জন্য আজ এত বছর পর নিজের সুপ্ত অনুভূতির শহরে তাকে জানান দিচ্ছেন? সময় হলে সবকিছু জানতে পারবি, তবে আমি না বলা পর্যন্ত কোনো বেশি কথা আমি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। ভাই, রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে সাথে আমাকে ডাকবেন, আমি চলে আসবো, কিন্তু আপনি কোনো ঝামেলা করলেই ফেঁসে যাওয়ার ভয় বেশি। এই রাফি যদি নিজের ইচ্ছায় ধরা না দেয়, তাহলে পৃথিবীতে এমন কোনো পুলিশ এখনো জন্ম নেয়নি যে আমাকে ধরে থানায় নিয়ে যাবে। টনি কিছু বলতে যাবে কিন্তু তার বলতে পারে না। এর আগে রাফি সেই জায়গাটা ত্যাগ করে। ধানমন্ডির এই রাস্তাটা আজ বেশ ফাঁকা। কিছুক্ষণ পরপর 2-3টা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। দেখে মনে হয় তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছে। যদি এটা এখন না করে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু না, কিছুই শেষ হবে না, হয়তো কিছু সময় নষ্ট হতে পারে। ওরা এটা বোঝে না যে এত দ্রুত গতিতে গাড়ি চালালে বিষণ্ণ ঝুঁকি, কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। রাফি ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরেই বাইকটা চালাচ্ছে। বিকালে ধানমন্ডির এই লেকের পাড়ে অনেক কাপেলরা ঘুরতে আসে। রাফির আজ প্রথম অভিযান, বলতে গেলে নতুন কোনো অনুভূতি প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু নুসরাত কি মেনে নিবে রাফিকে? কোন ঘটনা ঘটার আগে তা নিয়ে ভাবতে নেই, পরে দেখা গেছে সবকিছু নিজের কাছে ঘুলিয়ে যাচ্ছে। বর্তমানকে উপভোগ করে ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। নুসরাত একটা বেঞ্চের উপর বসে আছে, পরনে তার কালো কালারের একটা শাড়ি, হাতে কিছু রঙিন চুড়ির সমাহার, মুখে কোনো কৃত্রিম মেকআপ করা নেই। এমনিতেই নুসরাতকে বেশ সুন্দর লাগে। মাথার চুলগুলো বাঁধা অবস্থায় না থাকলে তাকে যেন আরো মোহনীয় লাগতো। রাফি নুসরাতের সামনে এসে বাইকে কষে ব্রেক করে। নুসরাত অন্যমনস্ক থাকায় হঠাৎ বাইক থামায়, হালকা ভয় পেয়ে যায়। নুসরাত ছোট্ট ছোট চোখ করে সামনের দিকে তাকায়। হাসি উজ্জ্বল সুদর্শন একটা যুবক বাইক থেকে নেমে। ছেলেটার শরীরে গঠন বেশ ভালো, তবে ছেলেটা যেন রাফি, এটা চিনতে নুসরাতের বেশ সময় লাগেনি। দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
মনে হয় 1000 বছরের পরিচয় যেন তাদের। নুসরাত হালকা করে কাশি দেয়। রাফির ধ্যান গম্ভীরতা সব ভেঙে যায়। রাফি পিছন থেকে একটা তাজা গোলাপ বের করে হাঁটুগিরি প্রপোজ করার স্টাইলে নুসরাতের সামনে বসে বলতে থাকে, ভালোবাসা কি তা আমি জানি না, তবে কোনো এক অন্ধকার রজনীতে তোমাকে দেখে আমার মনের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে। তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য মনটা অনেকভাবে প্যারা দিচ্ছিল। আজ আমি সার্থক, তোমার সামনে বসে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পেরে। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি, লিখতে পারি না। তুমি সেই ছবি যা কল্পনা করি, আঁকতে পারি না। তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই, কিন্তু তা কখনোই পাই না। আজ আমি অনেক করে পেতে চাই তোমার সেই মোহনীয় ভালোবাসার পরশ, যার জন্য অপেক্ষায় আছি প্রতিটা ক্ষণ। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি? ভালোবাসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? আজ আমি খুব করে বলবো, ভালোবাসি তোমায় প্রিয়সী, ভালোবাসি। নুসরাত হাত দিয়ে রাফিকে ইশারা করে বসা থেকে ওঠার জন্য। রাফি ভেবেছিল নুসরাত তাকে চড় মারবে, কিন্তু সে তা করেনি। কিছুক্ষণ সময় নিয়েছে। এবার নুসরাত বলতে থাকে, রাফি, একটা মানুষের পছন্দ থাকতেই পারে, এটার জন্য তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তোমার প্রপোজটা আমি মনে হয় গ্রহণ করতে পারবো না। রাফি মুচকি হাসে। রাফি দেখতে পাচ্ছে নুসরাতের দৃষ্টিটা তার বাইকের উপর। নুসরাতের চোখের কোণে কিছু জানার অনেক আগ্রহ দেখতে পাচ্ছে রাফি। কী কারণে আমার প্রেম নিবেদনটা তুমি গ্রহণ করলে না, সেটা কি আমি জানতে পারি? অবশ্যই, ছেলেদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, তবে একটা ছেলেকে দেখে আমার সেই ধারণাটা পাল্টে যায়। কারণ আমার জীবনে কোনো এক করুণ মুহূর্তে সেই ছেলেটা এসে আমাকে বাঁচায়। সেই দিন থেকে আমার মনের একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। রাফি এবার একটু শব্দ করে হেসে বলে, আচ্ছা নুসরাত, সেই ছেলেটা কি তোমাকে কোনো এক অন্ধকার জঙ্গল থেকে মানুষ নামে পশুর হাত থেকে রক্ষা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? এই ঘটনাটা তো আমি ছাড়া আর তেমন কাউকে কিছু বলিনি। তুমি এটা কিভাবে জানলে সেটা আমাকে বলো। রাফি কিছু বলে না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে লেকের পাড়ে নিঃশব্দে হাঁটতে থাকে। পিছনে পিছনে যে নুসরাত আসছে সেটা রাফি বেশ ভালোই বুঝতে পারছে। কি হলো রাফি, তুমি কিছু বলছো না কেন? এমন করে হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নুসরাত, আমার বাইকটা দেখে কি তোমার চেনা চেনা লাগছে? দেখো তো ভালো করে, কোথাও এমন বাইক দেখেছো কিনা? হ্যাঁ, আমি বেশ কিছুক্ষণ ধরে তোমার বাইকের উপর লক্ষ্য করছি। আমাকে সেই রাতে যে আগন্তুকটা বাঁচিয়েছে তার বাইকটাও দেখতে তোমার বাইকের মতো। সেই অচেনা অজানা আগন্তুকটা যদি আমি হই তাহলে কি মন্দ হবে? মানে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বুঝিয়ে বলো আমাকে। সেদিন রাতে আমি চন্দ্রবিলাস করতে জঙ্গলের পাশে একটা বড় পুকুর পাড়ে বসেছিলাম। বাইক দিয়ে যখন আমি জঙ্গলের মাঝপথ দিয়ে চলে আসব, তখন একটা মেয়ে আতঙ্কের চিৎকার শোনা, সেই দিকে এগিয়ে যাই। বাকিটা মনে হয় আমার আর কিছু বলার নেই। রাফি কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নুসরাতের কাছে যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। অনেক দিন ধরে খোঁজ করার সেই রাজকুমারকে পেয়ে গেছে। নুসরাত যে রাফিকে পিছন দিয়ে আঁকড়ে ধরে, রাফি পিছন ফিরে তাকায়। নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না নুসরাত তাকে জড়িয়ে ধরে আছে। এই শহর রাফিকে আজ অনেক বড় একটা উপহার দিয়েছে। অবহেলিত শহরটাকে পৃথিবীতে বাঁচার জন্য একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আজ রাফি অনেক খুশি। এলোমেলো জীবনটাকে গোছানোর সময় চলে এসেছে। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে বাইকটা স্টার্ট দেয়। আজ ওরা দুজনে এই ব্যস্ত শহরটাকে মাখিয়ে দেবে তাদের ভালোবাসার রং দিয়ে। সময়টা রাত 10টার কাছাকাছি। সালমান নিজের আস্তানায় অবস্থান করছে। পায়ের উপর পা তুলে সোফায় বসে সিগারেট টানছে সে। অনেক চিন্তা হ্রাস করেছে তাকে। রাফু ভাই শহরে আগমন করেছে, এইটাই তার বড় চিন্তা। রাফু ভাইয়ের যে কতটা ভয়ঙ্কর সেটা সম্পর্কে সালমানের ভালোই ধারণা আছে।
সালমান বসে বসে যখনই এগুলো চিন্তা করছিল তখনই রাহাত সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ভাই সেদিন উসমান, শরীফ আর রাব্বিকে রাফু ভাই নিজ হাতে খুন করেছে। এখন তার সবচেয়ে বড় টার্গেট হলেন আপনি। কিছুদিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবে আপনার খোঁজ সে পেয়ে গেলে শেষ করে দিবে সব। কথাটা শুনে সালমান বসা থেকে উঠে দাঁড়ায়, হাত থেকে সিগারেটটা ফেলে মদের গ্লাসটা হাতে নিয়ে তা খেতে থাকে। এখন মনে হয় সালমানকে মদের নেশে ধরেছে। টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামনের কাচের উপর 2টা গুলি করে। নাক দিয়ে পিস্তলের গন্ধটা শুকতে থাকে। রাহাত জানে সালমান বেশি টেনশনে থাকলে এমন কিছুই করবে। নেশাগ্রস্ত গলায় রাহাতকে উদ্দেশ্য করে বলে, রাফু আমার কিছু করতে পারবে না। আমি নিজ হাতে ওই রাফুকে মারবো, নয়তো আমার শান্তি হবে না। নিজ হাতে কিভাবে রাফু ভাইকে মারবেন? আমরা তো এখন পর্যন্ত তার চেহারাও দেখতে পাইনি। তাহলে কিভাবে রাফুর কাছে যাব? সে তো অদৃশ্য মাস্তান হয়ে মিশনে বের হয়। আছে, এমনই একজন আছে যে রাফুকে অনেক কাছ থেকে দেখেছে। কে সেই ব্যক্তি যে রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সম্মুখীন হয়েছে? রাফুর অনেক কাছের লোক আর অতি বিশ্বাসের একটা ছেলে আমাকে রাফুর সামনে নিয়ে যাবে। রাফু ভাইকে সামনে থেকে মারা যাবে না, পিছন থেকে মারতে হবে। কিন্তু ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে রাফুর সাথে সে কেনই বেইমানি করবে। টাকা, পৃথিবীর সব বিশ্বাস, বন্ধুত্ব আর যা আছে সবকিছু এই জিনিসটা দিয়ে কিনে নেওয়া যায়। আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তাকে। রাফুর সব খবর সে আমাকে দিবে। রাহাত ভেবে পায় না কে সে ব্যক্তি রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সাথে বেইমানি করবে। আজকে রাতে চন্দ্রটা কেমন যেন করে আলো দিচ্ছে, অন্য দিনের চেয়ে অনেকটা আলাদা। এমন চাঁদের আলো অনেক বছর পর দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই সময় চাঁদ পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। আগে কখনো এমন আলো দিতে দেখেনি রাফি। রাস্তার পাশে থাকা ছোট্ট ছোট্ট চা পান সিগারেট বিক্রি হয় দোকানগুলো এখনো বন্ধ করেনি। হয়তো আজ বিক্রিটা অন্য দিনের চেয়ে বেশি হচ্ছে। আর হবে নাই বা কেন? আজ আকাশে এমন একটা চাঁদ উঠেছে, শহরে অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর মনোমুগ্ধকর সেই চাঁদ বিলাস করবে। রাফি রাস্তার পাশে ছোট্ট দোকানে যায়। 3টে ছেলে বসে বসে চা খাচ্ছে। বয়স তেমন হবে না, 24 থেকে 25। রাফি ভালো করে লক্ষ্য করে 3টে ছেলে বসে বসে চা খাচ্ছে, বয়স তেমন হবে না, 24 থেকে 25। রাফি ভালো করে লক্ষ্য করে, দেখে 2টা ছেলের বাম হাতে জ্বলন্ত সিগারেট। রাফি 2 প্যাকেট বেনসন সিগারেট নেয়। 3টা ছেলেই অবাক হয়ে যায় রাফির কর্মকাণ্ড দেখে। যেখানে মানুষ টাকার জন্য 5 টাকার ফাইল সিগারেট খায়, সেখানে তো রাফি 600 টাকা দিয়ে 2 প্যাকেট বেনসন সিগারেট নিয়েছে। রাফি নতুন প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দোকানের লাইটারটা দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। 2 টান দিয়ে পিছনে ফিরে তাকায় রাফি। 3টে ছেলে লোভনীয় দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মুচকি হেসে রাফি প্যাকেট থেকে আরও 3টা সিগারেট বের করে ছেলে 3টের হাতে দেয়। মোটামুটি ছেলেগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা মিলল। ওরা যেন এই সিগারেটের আশায় রাফি থেকে চেয়েছিল। রাফি দোকান ত্যাগ করে। মানুষের সাথে বেশি মিশে গেলে সম্মান কমে যায়, নিজের কোনো মূল্য থাকে না অন্যের কাছে। যার কারণে সেই মানুষগুলো যখন তখন যে কোনো কথা লিমিট ক্রস করে বলে ফেলতে পারে। রাফি যা ভেবেছিল তাই হলো। আজকে রাস্তায় অনেক লোক হাঁটতে বের হয়েছে। কারোর হাতে আছে জ্বলন্ত সিগারেট, আবার কারোর হাতে দামি মোবাইল। রাফি চিন্তা করছে এই অরূপ সৌন্দর্যের রাতে যদি নুসরাত পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু আজ মনে হয় না সে আশাটা পূর্ণ হবে। আর দেখ, তোর পাখিকে নিয়ে কেউ উড়াল দিয়েছে মনে হয়। পাখি এবার বন্ধ খাঁচা থেকে মুক্ত আকাশে উড়াল দিয়েছে। তুই চাইলেও আর ধরে রাখতে পারবি না। আরাফ বাইকের উপর আরাম করে বসে সিগারেট ফুঁকছিল। তখনই রিফাত হাসির ছলে জোরে কথাটা বলে। আরাফ রিফাতের দিকে তাকায়, দেখে রিফাত ভার্সিটির গেট দিকে তাকিয়ে কথাটা বলছে। হাত দিয়ে রিফাতকে সরিয়ে গেটের দিকে তাকায় সে। কালো কালারের নিউ মডেলের নতুন বাইক R15 V3 নিয়ে রাফি প্রবেশ করছে।
পিছন থেকে রাফিকে জড়িয়ে ধরে আছে নুসরাত। এটা দেখে অনেক রেগে যায় আরাফ, যার বহিঃপ্রকাশ করছে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা জোরে চেপে ধরে আছে। রিফাত, শাওন, মাসুদ, তোরা সবাই হেরে হকি স্টিক স্ট্যাম্প যা আছে সব নিয়ে আয়। আজকে এই রাফির বাচ্চাকে আমি শেষ করে দিব। ওর সাহস হয় কি করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাইকে করে ভার্সিটিতে আসার? আরাফের কথা শুনে সবাই চলে যায় জিনিসগুলো আনার জন্য। রাফি আজকে অনেক চেঞ্জ হয়ে ভার্সিটিতে এসেছে। সাদা কালারের চেক শার্ট, কালো জিন্স, হাতে লেটেস্ট মডেলের ঘড়ি, পায়ে সাদা কনভার্স, চোখে স্টাইলিশ চশমা। বাইকের পিছনে তার ভালোবাসার মানুষটা বসা। মনের মধ্যে কেমন যেন একটা আলাদা ফিলিংস আসছে। বাইকটা থামায় সামনে আরাফ আর তার বন্ধুরা হাতে স্টাম্প স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আর নুসরাত বাইক থেকে নেমে দাঁড়ায়। রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আরাফ তার হাতে থাকা শক্ত স্টিকটা দিয়ে জোরে একটা বাড়ি মারে রাফির পায়ে। রাফি ব্যথায় কুকড়ে ওঠে, তবে সে এটা প্রকাশ করে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে ঝুলে আছে হতাশার ডাক, সেই হাসি। নুসরাত সামনে এগিয়ে আসবে, তা আর সে পারে না। রাফি হাতের ইশারায় নুসরাতকে থামিয়ে দেয়। আরাফ একটু এগিয়ে যায় রাফির দিকে। রাফি কলারটা ধরে ভার্সিটির সবার সামনে নিয়ে আসে। রাফি কিছু বলে না। আরাফ জোরে চিৎকার করে বলে, আমি নুসরাতকে পছন্দ করি, এটা এই ক্যাম্পাসের সবাই ভালো করেই জানে। তাই কোনো ছেলে নুসরাতের আশেপাশে ঘেসে না, কিন্তু তুই সেই দুঃসাহস দেখিয়েছিস। আজ আমি তোর এমন অবস্থা করব যা দেখে ভার্সিটির সবাই ভয় পেয়ে যাবে। আমি কি আমার কোনো ছোট ভাইকে এখানে রাখতে পারি? বেশি সময় নিব না, জাস্ট 10 মিনিট। রাফি কথাটা বলে আরাফের উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকে। কম বেশি সবাই রাফির দিকে তাকিয়ে আছে। রাফি যে আজকে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সাহায্য করার মতো এই ভার্সিটিতে কেউ নেই। রাফির কথাটাই শুনে আরাফ হাসতে হাসতে বলে, ডাক তুই, তোর কোন বাপ আছে কে এখানে ডাকবি? আজ আমার দেওয়া শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফির প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। মুচকি এসে সবার থেকে একটু দূরে যেয়ে পকেটে থেকে দামি মোবাইলটা বের করে কাকে যেন ফোন দেয়। 2 মিনিট কথা বলে রাফি আগের জায়গায় এসে দাঁড়ায়। আরাফ এখন 10 মিনিট সময় অপেক্ষা করবে। আরাফ হাত দিয়ে কাউকে একটা চেয়ার আনতে পাঠায়। 4 পায়া বিশিষ্ট নীল কালারের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাফ। 10 মিনিটের অপেক্ষা করতে করতে একটা সিগারেট খাওয়া যাক, যেমন ভাবনা তেমন কাজ। আরাফ একটা সিগারেট জ্বালায়। সবাই জানে আরাফের ক্ষমতা কতটা উপরে। আরাফ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। রাফির দেওয়া 10 মিনিট শেষ। যাদের হাতে ঘড়ি আছে সবাই নিজেদের ঘড়িতে সময়টা দেখে নেয়। 10 মিনিট শেষ, কিন্তু এখনও কেউ আসছে না। রাফির মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দ হয়। আরাফ সিগারেটটা নিচে ফেলে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কাছে এসে বলে, নিজের হাতের ঘড়ির দিকে একটু তাকা, 10 মিনিট তো শেষ। তোর ছোট ভাই কি আসবে না তোকে বাঁচাতে? রাফির সময় দেখতে হয় না, সে নিজেই সময়কে নিজের অস্তিত্বে ঘোরায়। ছোট ভাই তো কখন এসে বসে আছে, কিন্তু তোরা কখন অ্যাকশন শুরু করবি সেটার অপেক্ষায় বসে আছে। রাফির কথা শুনে উপস্থিত সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়, কিন্তু কাউকে আসতে দেখতে পাচ্ছে না। তাহলে কি রাফি মিথ্যে কথা বলেছে? কিন্তু এখানে মিথ্যে বলে লাভ কি? বড় কোনো ধরনের সমস্যা এখানে আজ হবেই। কোথায় তোর ছোট ভাই? আমি দেখতে পারছি না কেন? নাকি আমার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে? রাফি কখনো কাউকে মিথ্যা কথা বলে না, এটা তার পছন্দ না। আমি একবার যখন বলেছি তখন তো নিশ্চয়ই আমার ছোট ভাই এসেছে, কিন্তু সে সবার চোখের আড়ালে। তোর দেখি অনেক মুখ ফুটেছে। এতদিন দেখতাম ভার্সিটিতে বোকার মতো আসতি, এখন মেয়ে পেয়ে নিজেকে পুরোই চেঞ্জ। ভালো, বেশ ভালো ভালো। তোর এই পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেকে পরিবর্তন করেছি ঠিকই, কিন্তু সেটা কোনো মেয়ের জন্য নয়। তোর এত সাহস আসে কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। সাহস ছোট থেকেই আমার।
আজ নুসরাতের ভালোবাসার জোরটা একটু বেশি। আজ ভালোবাসা তোর মুখ থেকে আমি চিরতরে শেষ করে দেব, আর কখনো নুসরাতের দিকে তাকানোর সাহসও পাবি না তুই। কথাটা বলে আরাফ নিজের ডান পাটা দিয়ে রাফির বুকে জোরে লাথি মারে। রাফি একটু দূরে ছিটকে পড়ে। রাফি নিচে থেকে উঠে দাঁড়ায়। আরাফ যেয়ে রাফির মুখের পাশে সজোরে কিল মারে। আরাফ এত জোরে মারে যার কারণে রাফির ঠোঁট কেটে গলগল করে রক্ত বের হতে থাকে। রাফি ডান হাত দিয়ে ঠোঁটের কাছ থেকে রক্তটা নিয়ে দেখে উচ্চ কণ্ঠে হাসতে থাকে। আরাফ বোকা বেনে যায়। একটা ছেলে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে সেটা দেখেও সে কিভাবে হাসতে পারে? রাফি কি পাগল হয়ে গেছে নাকি? কেউ কিছু বুঝতে পারছে না। রিফাত পিছন থেকে রাফির কাছে যেয়ে দাঁড়ায়। হাতে থাকা স্ট্যাম্পটা রাফিকে বাড়ি মারবেই তখনই কোথা থেকে একটা স্নাইপারের বুলেট এসে রিফাতের ডান পায়ে লাগে। রিফাত নিচে পড়ে যায়। ব্যথায় তার অবস্থা খারাপ। পা থেকে রক্ত পড়তে থাকে। সে নিচে বসে বসে দু হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। রাফি শব্দ করে হাসে। এই হাসিটা যেন আরাফের পছন্দ হয় না। রাফির হাসি তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সাবধানতা বজায় রেখে আরাফ ডান হাতের স্টিকটা নিয়ে রাফির দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু সেটা আর পারে না। আরাফ এর আগেই গরম একটা বুলেট এসে আরাফের ডান হাতে লাগে। তার হাত থেকে শক্ত স্টিকটা নিচে পড়ে যায়। বাম হাত দিয়ে ডান হাতের উপর চেপে ধরে, কিন্তু এই ব্যথা যেন একটুও কমার নয়। এখন যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো। এই অসমাপ্ত ব্যথা সহ্য করার মতো না। আরাফদের এই করুণ অবস্থা থেকে পিছনে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকা দুটা ছেলে দৌড়ে পালায়। উপস্থিত কেউ বুঝতে পারছে না কোথা থেকে স্নাইপার লাগানো বুলেট এসে লাগছে আরাফদের শরীরে। সবাই অধীর আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে। রাফি চেয়ারটা টেনে বসে। একটা সিগারেট জ্বালায় সে। পরিবেশটা এখন শান্ত, তবে কিছুক্ষণ পর কি হবে জানা নেই কারোর। সবার কাছে রাফিকে কেমন যেন অচেনা লাগছে। কেউ আগে কখনো রাফির এমন অবাক করা কাণ্ড দেখেনি। রাফির সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আরাফ, কেমন লাগলো আমার শেষ খেলাটা? এতক্ষণ ধরে আমি তোকে কিছু বলিনি, এর মানে এই না যে আমি বোকা, আমি কিছু বলতে পারবো না। আমি শত্রুকে মারতে একটু টাইম নেই, দেখতে চাই শত্রু আমার প্রতি কতটা কঠোর হতে পারে। কুত্তার বাচ্চা, তোকে আমি দেখে নিব। তুই আমাকে চিনিস না আমি কে, কি আমার ক্ষমতা, এই সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি নিজেই নিজের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই, আবার তোর ক্ষমতা সম্পর্কে কি জানবো আমি? রাস্তার পাতি কুকুরগুলো একটু বেশিই চিল্লায়, আর সিংহের একটাই গর্জন যথেষ্ট শহরটা কাঁপানোর জন্য। পিছন থেকে গুলি করে কে রে? নিশ্চয়ই তোর ছোট ভাই। সাহস থাকলে বল সামনে আসতে, দেখি কার কত দম। মশা মেরে হাত কালো করার কোনো ইচ্ছাই আমার নেই। সিংহর সাথে লড়াই করবে, কোনো পাতি কুকুরের সাথে না। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফি। বাম পা দিয়ে চেয়ারটাকে ফেলে দেয় সে। সামনে যেয়ে নুসরাতের হাতটা ধরে সে। পিছন থেকে চিৎকার দিয়ে আরাফ বলে, রাফি, তোর সাথে আমার আবার দেখা হবে। এখন সময়টা তোর ছিল, কিন্তু তখন আমি সময়টাকে নিজের করে নিব। চ্যালেঞ্জ রইল। আরাফের কথা শুনে রাফি মাথাটা বাঁকা করে জোরে বলে, দাওয়াত রইল আমার নীরব বিচ্ছিন্ন শহরে। নিজের শহরে ডেকে এনে ভালো খাতিরদারি করব, চলে আসিস। রাফি কথাটা বলে সেখানে আর দাঁড়ায় না। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে রওনা দেয় তার গন্তব্যে। রাত 12টা কিংবা 1টা হবে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শহরটা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই শহরের কিছু মানুষের মন এখনো পরিষ্কার হয়নি। ভিতরে রয়ে গেছে অহংকার, হিংসা, মিথ্যা, আরও কত কিছু। মিরপুরের এই রাস্তাটা আজ বড্ড ফাঁকা। কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধতা হয়ে গেছে ব্যস্ত শহরটা। দূর থেকে ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মিরপুরের এই নীরব রাস্তায় একদল লোক দাঁড়িয়ে আছে। পরনে সবার রেনকোট,
কারোর রেনকোট কালো, কারোর রেনকোট হলুদ। কেন তারা এইভাবে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে? কি তাদের উদ্দেশ্য? রাফি আজকে রাতের মিশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কালো কালারের পরিচিত রেনকোটটা পরে বাইকটা স্টার্ট দেয়। আজকে বাহিরে অনেক বৃষ্টি, রাস্তাটা পুরো ফাঁকা। নিজের মা বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সালমানের মৃত্যুর ঘোষণা করতে যাচ্ছে রাফি। সন্ধ্যা থেকে রাফি টনিকে দেখছে না, যার কারণে একাই মিশনে বের হয় রাফি। মিরপুরে সোডিয়ামের পাশে রাস্তায় এসে বাইকটা থামায় রাফি। সামনে অনেকগুলো লোক রেনকোট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে চেয়ারে বসে থাকা লোকটাই যে সালমান সেটা বুঝতে রাফির কোনো অসুবিধা হলো না। রাফির সামনের দিকে এগিয়ে যায়। সামনে সালমানের সামনে একটা চেয়ার খালি পড়ে আছে। রাফি যে সেটাতে পায়ের উপর পা তুলে বসে। সালমান এতক্ষণ রাফির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টির আমেজটা কমে আসছে, কিন্তু জোর বেগে হাওয়াটা থামার নামই নিচ্ছে না। গাছ থেকে পানি পড়ার টইটুম্বর আওয়াজটা এখন পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করছে, কিন্তু এই সময় নীরবতা যেন শোভা পাচ্ছে না। তাই নীরবতা ভেঙে প্রথমে সালমান বলতে শুরু করে, আমার সামনে এখন বসে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই। একটা শহর কাঁপাতে তার নিজের নামটাই যথেষ্ট। সে কেন আমাকে মারার জন্য এত গেম কেন, সেটাই বুঝতে পারছি না। কি কারণে আমি তার শত্রু হয়ে গেছি? আমি কাউকে মারার আগে বলি না কী কারণে তাকে মেরেছি। রাফু ভাই, কোথায় আপনার সৈন্যদল? আমার পিছনে তাকিয়ে দেখেন, কত সৈন্য দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য। আপনি একা তো আমাকে মেরে এখান থেকে চলে যেতে পারবেন না। তোকে পাহারা দেওয়ার জন্য এত পালাকুত্তার প্রয়োজন হয়, কিন্তু আমার কাউকে প্রয়োজন হয় না। আমি একাই 100। আজ আর সে পুরনো ডায়লগে কাজ হবে না। এই শহরে একটাই বাঘ থাকে, তার নাম সালমান খান। আমার কথায় শহরটা চলে। তুই কি করবি আমার? ছোট একটা শহর, তোর কথাই চলে, কিন্তু আমার কথায় পুরো দেশের মাফিয়া পোলাপান চলে। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না, সেটাই আমার বড় দুঃখ। কিন্তু আমার কিছু করার নেই। আমি আজ নিজ হাতে তোকে মারবো। সময় কার কখন বদলে যায় সেটা বলা যায় না, কিন্তু আমি বলতে পারি আজ এখানে তুই বেঁচে থাকবি না। আমি বসে বসে দেখবো তুই একা কি করতে পারিস। কথাটা শুনে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। পিছন থেকে পিস্তলটা বের করে পরপর 4টে গুলি করে। চোখের পলকে আগে সালমানের পিছনে দাঁড়ানো লোকগুলোর কারোর মাথার, কারোর পায়ে, বুকে গুলি লাগে। কেউ রাফিকে গুলি করার সময় পায় না। রাফি পিস্তলটা রিলোড দিয়ে আবার এসে সালমানের সামনে চেয়ারে বসে পড়ে। সালমান জানে রাফি অনেক ভয়ানক মাস্তান, কিন্তু আজ প্রথম তার নিজের চোখের সামনে দেখল। রাফি রক্তের নেশায় মেতে উঠেছে। শত্রুর তাজা রক্তের গন্ধ যেন তার কাছে অতি প্রিয়। সালমান রাফিকে উদ্দেশ্য করে বলে, 4 জন লোক মেরে নিজেকে রাফিয়ান দাবি করা, বোকার স্বর্গে বাস করা একই কথা। পেছনে ফিরে তাকিয়ে দেখ, আর মাত্র 2 জন লোক আছে, কেউ বেঁচে নেই। রাফির কথা শুনে সালমান পিছনে ফিরে তাকায়। দেখে 2 জন ছেলে বাদে কেউ বেঁচে নেই, সবাই নিচে পড়ে আছে। তাদের নিতর দেহ দেখে সালমান ভয় পেয়ে যায়, কিন্তু রাফির সামনে তো প্রকাশ করছে না। সালমান মুচকি হেসে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি একটু অবাক হয় সালমানের এমন মুচকি হাসি দেখে। কি হলো, তুই এমন করে হাসছিস কেন? হাসবো না বা কেন? আমার হাসির কারণ আছে, তাই আমি হাসতেছি। সালমান কখনো কারণ ছাড়া হাসে না। সালমানের রহস্যময় কথাটা রাফির সহ্য হয় না। পিস্তলটা পিছনের দিকে তাক করে পরপর 2টা গুলি করে পিছনে 2টা ছেলেও পিছঢালা ভেজা রাস্তার উপর পড়ে যায়। সালমান আরও জোরে হাসতে থাকে। রাফি যে সালমানের রেনকোট কলা ধরে বলতে থাকে, শেষ, তোর পালা কুকুরগুলো সব মরে রাস্তার পাড়ে আছে, পেছনে তাকিয়ে দেখ, তোকে এখনই শেষ করে দিব আমি। চালাগুলি দেখি কেমন বুকের পাটা তোর। এখনো অনেক মাইন্ড গেম খেলা বাকি আছে, সেটা শেষ করে নেই আগে। আমি আর অপেক্ষা করতে চাই না, সময় অনেক দিয়েছি, আর না, আজ আমি এখানেই খেলা শেষ করে দিব। নো নো মিস্টার রাফু ভাই, সেই ভুলটা করবেন না।
নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না। হঠাৎ কারো গলার শব্দ পেয়ে রাফি আর সালমান সেদিকে তাকায়। বাইকে হেলান দিয়ে কোনো এক আগন্তুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো রঙের রেনকোট, মাথায় বড় হুডিওয়ালা টুপি, মুখে কাটা মাস্ক। আগন্তুক দেখতেই অনেকটাই রাফির সাথে মিল আছে। কে এই আগন্তুক? রাফি নিজের ধারণার বাহিরে, কিন্তু আগন্তুকের গলার কণ্ঠটা রাফির অনেক পরিচিত। তবে রাফি সেটা মনে করতে পারছে না। আগন্তুককে দেখে সালমান জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলে এসেছে আমার মাইন্ড গেমার। রাফু, তুই চাইলেও আমাকে আজ মারতে পারবি না, কারণ তোর একটা বড় জিনিস আমার কাছে আছে। কি সেই জিনিস যেটা তোর কাছে আছে? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? জানবি কি তোর জিনিস? আর দেখতে পারবি। অনেক সময় হয়ে গেছে সিগারেট খাওয়া হয় না। আমি সিগারেটটা জ্বালিয়ে নেই, তারপর তোর সাথে কথা বলতেছি। সালমান রেনকোটের সামনের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার বের করে। সিগারেটের প্যাকেটে মনে হয় একটাই সিগারেট ছিল। সালমান সিগারেটটা ঠোঁটে চাপে খালি প্যাকেটটা নিচে ফেলে দেয়। রাফি ভেবে পায় না কি এমন জিনিস যেটা সালমানের কাছে আছে। নুসরাত? না, নুসরাত কেন হবে? সালমান নুসরাতের খবর কি করে পাবে? কেউ তো জানে না নুসরাতের কথা। তাহলে কি জিনিস? রাফি ভাবতে পারছে না আর, তাই উচ্চস্বরে বলে, সালমান, আমার জিনিসটা কি সেটা দেখা। আমি আর অপেক্ষা করতে পারছি না। জিনিসের জন্য রাফু ভাই অনেক পাগল দেখছি। এই বের করে আনো রাফু ভাইয়ের অমূল্য সম্পদ। আগন্তুকটা সালমানের গাড়ির দরজাটা খুলে ভিতর থেকে একটা মেয়েকে বের করে আনে। মেয়েটার হাত দুটো পিছন দিয়ে বাঁধা, মুখে টেপ লাগানো। আগন্তুক মেয়েটার মুখ থেকে টেপটা সরিয়ে নেয়। রাফি দূর থেকে দেখতে পায় মেয়েটা আর কেউ না, নুসরাত। কিন্তু সালমান নুসরাতের সম্পর্কে কিভাবে জানলো? রাফি নুসরাতকে এমন অবস্থা দেখে রেগে যায়। সালমান, তুই নুসরাতকে ধরে এনে অনেক বড় ভুল করে ফেললি। সঠিক সময়ে এমন ভুল কাজ করায় আমার স্টাইল। যতক্ষণ পর্যন্ত নুসরাত আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছু করতে পারবি না। রাফি নিজের মাইন্ডটাকে শান্ত করে ঠান্ডা মাথায় বলে, সামনের আগন্তুকটাকে আমি সেটা জানতে চাই। আগন্তুককে দেখলে তুই অনেক কষ্ট পাবি। আমি চাই না তুই মরার আগে এমন কষ্ট পাস। কে মারবে কে বেঁচে থাকবে সেটা সময় বেশ ভালো জানে। আগন্তুককে বল মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে। সালমান হাত দিয়ে কিছু একটা ইশারা করে। সামনে থাকা আগন্তুক মুখ থেকে মাস্কটা সরিয়ে নিচে ফেলে দেয়। দূরের ল্যাম্পপোস্টের আলোয় মুখটা কিছুটা বোঝা যাচ্ছে যে আগন্তুকটা টনি। রাফি অনেকটা চমকে ওঠে টনিকে এইভাবে দেখে। বেইমান সবাই বেইমান। টনিকে এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো সে? বেইমানি করেছে। টনি, তুই এখানে এই অবস্থায় কেন? ভাই টাকা টাকা সবই তার খেলা। সালমান ভাই আমাকে 10 কোটি টাকার অফার করে তোমার সাথে বেইমানি করার জন্য, আমিও তাই করি। তোর টাকার প্রয়োজন, আমি দিতাম তোকে টাকা, এর থেকেও বেশি, কিন্তু তুই সেটা না করে আমার সাথে বেইমানি করলি। কিছু করার নেই রাফু, টাকার জন্য সবাই সবকিছু করতে প্রস্তুত আছে। রাফি আর সহ্য করতে পারে না। খেলাটা এখানেই শেষ করা দরকার। রাফি কোমরের কভার পয়েন্ট থেকে ছোট্ট একটা পিস্তল বের করে। চোখের পলকে 2টা গুলি করে, একটা যে টনির কপালে ভেদ করে বাহিরে চলে যায়। টনি নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। আর একটা বুলেট যে সালমানের বাহুতে লাগে। ব্যথায় কুকড়ে ওঠে সালমান। নুসরাত ভয় কাঁপছে। রাফি সালমানের দিকে এগিয়ে যায়। পিস্তলটা রিলোড দিয়ে নেয় রাফি। সালমান ভয় পেয়ে যায় রাফিকে দেখে। সে ভয়ে পিছোতে থাকে। রাফি সালমানকে থামানোর জন্য আর একটা গুলি করে তার পায়ে। সালমান ভয় কাতর চেহারা নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, রাফু ভাই আমাকে ছেড়ে দেন। আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার কারণে আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন? মনে করে দেখ, আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যান আশরাফ চৌধুরী আর তার স্ত্রীকে কোনো এক আধার রাতে খুন করে চলে গিয়েছিলি তুই। মনে আছে সেই কথা? না ভাই, আমি তো তেমন কোনো খুন করিনি। মিথ্যা কথা আমার একটু সহ্য হয় না। তুই সত্যি কথা বল, বেঁচে যাবি। হ্যাঁ ভাই,
আমি নিজেই খুন করেছি, কিন্তু সেই 10 বছর আগের ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। সেই আশরাফ চৌধুরীর ছেলে আমি। দেখ, ভালো করে দেখ, আমাকে চিনতে পেরেছিস কি? রাফির মুখ থেকে মাস্কটা খুলে ফেলে দেয়। সালমান এবার মুখ ফুটে বলে ওঠে, রাফি তুমি, কিন্তু এটা কি করে সম্ভব? রাফি আর কোনো প্রশ্নের জবাব দিতে চায় না। পিস্তলটা সালমানের দিকে তাক করে, টিগারে জোরে একটা চাপ দেয়। গরম বুলেটটা যেয়ে সালমানের মাথায় লাগে। মাথা থেকে তাজা রক্ত বের হয়ে পিছঢালা ভেজা কালো রাস্তায় পড়েছে। নুসরাত দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। রাফি বুঝতে পেরেছে নুসরাত অনেক ভয় পেয়ে আছে, তাকে শান্ত করতে হবে। তাই রাফি বলে, নুসরাত, হ্যাঁ নুসরাত, তাকাও আমার দিকে। একজন রাফিয়ানের হবু বউ হয়ে এভাবে ভয় পেলে চলবে? নুসরাত মাথাটা উঁচু করে রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তুমি এই মাস্তানি ছেড়ে দাও। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কি হবে আমার? ছেড়ে দিব সব মাস্তানি, কথা দিলাম। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি সারা জীবন তোমারই থাকবো। কিছুদিন পর তোমাকে সারা জীবনের জন্য পেতে তোমার বাসায় যাব। সারা জীবনের জন্য পেতে মানে? বুঝতে পারছি না আমি। তোমার আর কিছু বোঝা লাগবে না। আমার আর তোমার বিয়ে নিয়ে কথা বলতে যাব তোমার বাসায়। রাফির মুখ থেকে এমন কথা শুনে নুসরাত লজ্জায় লজ্জিত হয়ে যায়। রাফি নিজের রেনকোটটা খুলে ফেলে দেয় রাস্তার মাঝে। রেনকোটের নিচে থাকা শার্টের কালারে নুসরাতের 2 হাত দিয়ে চাপড়ে ধরে। রাফিও নিজের প্রেয়সীকে আগলে নেয় নিজের বাহু ডোরে। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই মুষলধারে বৃষ্টি।